নবম দশম শ্রেণীতে অধ্যয়নরত ভাইয়া বাপুরা, তোমাদের সবাইকে আজকের বায়োলজি ক্লাসে শুভেচ্ছা। তোমাদের অনেকের নিকটে বায়োলজির 4 নম্বর চ্যাপ্টার অর্থাৎ জীবনী শক্তি এই চ্যাপ্টারটা অনেক কঠিন মনে হয়। তো আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টারটাকে তোমাদের কাছে অনেক সহজভাবে উপস্থাপন করব। আশা রাখি আজকের ক্লাসটা যদি তুমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভালোভাবে দেখো, এই চ্যাপ্টারে আর তোমার কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা শুরু করি। তো দেখো, আমরা ফার্স্টে কিছু ইনফরমেশন জেনে নিব এবং তোমরা চেষ্টা করবা যে এই ইনফরমেশন গুলা যেগুলাকে আমি বেশি গুরুত্ব দিব সেগুলাকে খাতায় নোট করার এবং সাথে সাথে তোমাদের যে মূল পাঠ্য বইটা আছে সেটাতেও মার্ক করার। অর্থাৎ তোমরা অবশ্যই তোমাদের মূল পাঠ্য বই এবং খাতা দুটো নিয়েই বসবা। আচ্ছা, তো দেখো, আমাদের ফার্স্টেই যে ইনফরমেশনটা জানতে হবে এটা হচ্ছে পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। ঠিক আছে? তাহলে আমাদের এরকম এমসিকিউতে আসতে পারে যে পৃথিবীতে শক্তির মূল উৎস কি? তাহলে পৃথিবীতে শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের মাধ্যমে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তাহলে দেখো, এইখানে আমরা যে একটা প্রক্রিয়ার নাম দেখতে পাচ্ছি এটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। দেখো, আমরা যদি হচ্ছে সালোক সংশ্লেষণ এই শব্দটাকে একটু ভেঙে চুরে লিখি, সালোক সংশ্লেষণ এই শব্দটাকে আমরা যদি একটু ভেঙে চুরে লিখি, এখানে আমরা লিখতে পারবো স প্লাস আলোক প্লাস সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা অবশ্যই আলোর উপস্থিতিতে হতে হবে এবং সংশ্লেষণ এই শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া। তৈরি হওয়া, তো কি তৈরি হবে? শর্করা জাতীয় খাদ্য বা গ্লুকোজ তৈরি হবে। তাহলে এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয় যে সৌরশক্তি সৌরশক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়। আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। আপাতত তোমরা শুধুমাত্র এতটুকুই জেনে রাখো যে পৃথিবীতে শক্তির মূল উৎস কি? সেটা হচ্ছে সূর্য। এবং সবুজ উদ্ভিদ যে কাজটা করে, যে সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। এখন যারা সবুজ উদ্ভিদ না, অর্থাৎ যারা হচ্ছে অসবুজ বা যাদের ক্লোরোফিল থাকে না, এবং আমরা যারা প্রাণী আছি তারা কিন্তু শর্করা জাতীয় খাদ্য নিজেরাই তৈরি করতে পারি না। অর্থাৎ আমরা সবুজ উদ্ভিদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল। তো দেখো, আমরা যদি আবার আমাদের আগের স্লাইডটাই চলে আসি, তাহলে যেটা বলা হচ্ছে যে প্রাণী কিংবা অসবুজ উদ্ভিদ সৌর শক্তিকে সরাসরি আবদ্ধ করে দৈহিক কাজে ব্যবহৃত করতে পারে না। এবার দেখো, আমরা চলে আসব পরের যে টপিকটা, জীবনী শক্তি এবং এটিপি এর ভূমিকা, এটার মধ্যে চলে আসি। জীবনী শক্তি এবং এটিপি এর ভূমিকা। তো এটিপি এই শব্দটার সঙ্গে তোমরা হয়তো অনেকেই পরিচিত নও। তোমাদের অনেকের নিকটই এটা হয়তো তুমি প্রথম শুনতেছো বা অনেকে আগেও শুনে থাকতে পারো। তো এটিপি এটা দিয়ে কি বোঝায়? এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। অ্যাডেনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এবং এই এটিপি কে আমরা কি বলে থাকি? এটা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন বা হচ্ছে জৈব মুদ্রা। এটা মনে রাখবা। এটা সম্পর্কেও আমরা এখন বিস্তারিত জানবো। তো দেখো, প্রথমেই যেটা বলা হচ্ছে যে জীবনী শক্তি বা জৈব শক্তি অর্থাৎ বায়ো এনার্জি, এটা বলতে আমরা ভিন্ন বা বিশেষ কোনো শক্তিকে বোঝাই না। পদার্থ বিজ্ঞানের শক্তির যে সংজ্ঞা দেওয়া হয়েছে তা থেকে এটি আলাদা কিছু নয়। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে দেখো, আমরা কি জানি যে শক্তি হচ্ছে কি? কাজ করার সামর্থ্য। কাজ করার সামর্থ্য এটাকেই হচ্ছে আমরা শক্তি বলে থাকি। তো জীবনী শক্তির ডেফিনেশনও এটার বাইরে কিছু না।
তো বলা হচ্ছে কি দেখো, যে জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে, জীবদেহ বা জৈব অণুর রাসায়নিক বন্ধন ছিন্ন করার মাধ্যমে প্রাপ্ত শক্তিকে এই নামে ডাকা হয় মাত্র। জীব প্রতিনিয়ত পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে, সংগৃহীত শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে, কখনো বা সঞ্চয় করে এবং সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। তোমরা নিশ্চয়ই এটা জানো যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, যে আমরা শক্তি সৃষ্টিও করতে পারি না, ধ্বংসও করতে পারি না। জাস্ট কি শক্তি একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তিত হয়। তো এখানে আসলে সেটাই বলা হয়েছে। তাহলে দেখো আমরা এই যে আহ, প্রথম যে স্লাইডটা আছে, এইখান থেকে যে যে ইনফরমেশন গুলা পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে, এগুলা তোমরা অবশ্যই ভালো করে মনে রাখবা। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এখানে বলা হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেটের সাথে ফসফেট যুক্ত হয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেট গঠিত হতে যতখানি শক্তি বাইরে থেকে সরবরাহ করা প্রয়োজন, এটিপি ভেঙে এডিপি ও ফসফেট উৎপাদন করলে প্রায় ততখানি শক্তি নির্গত হয়। জীবকোষে এই দুইটি বিক্রিয়া চক্র আকারে চলতে থাকে। তাহলে দেখো এখানে যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, যে আমরা যদি এটিপি তৈরি করতে চাই, আমাদের কি করতে হবে, অ্যাডেনোসিন ডাইফসফেট তার সঙ্গে ইনঅর্গানিক ফসফেট যুক্ত করতে হবে। তাহলে কি পাওয়া যাবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। এখানে একটা বিষয় তোমরা একটু খেয়াল করো, যে এখানে এই যে ডাই, ডাই কথাটার অর্থ কি, ডাই মানে হচ্ছে দুই, ডাই শব্দের অর্থ হচ্ছে দুই। ইনঅর্গানিক ফসফেট এটার মানে হচ্ছে অজৈব ফসফেট। তাহলে এখানে দুইটা ফসফেট আছে এবং এখানে একটা ফসফেট, তাহলে সব মিলায়া ফসফেট হচ্ছে কয়টা, তিনটা। এই জন্য দেখো এটার নাম দেওয়া হয়েছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। ট্রাই মানে হচ্ছে তিন। তাহলে দেখো তোমরা অবশ্যই এটা খাতায় লিখে নাও, যে ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, ডাই মানে কি দুই। আর যদি ট্রাই বলা হয়, ট্রাই মানে হচ্ছে তিন। আমরা সব সময় এটা মনে রাখবো যে ডাই মানে হচ্ছে দুই আর ট্রাই মানে হচ্ছে তিন। আচ্ছা, তো এটিপি কিভাবে গঠিত হবে, অ্যাডেনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেটের সংযুক্তের মাধ্যমে। তাহলে উল্টা করে যদি আমি বলি যে এটিপি কে ভাঙলে কি পাওয়া যাবে, এটিপি যা যা দিয়ে গঠিত হয়েছে, এটিপি কে ভাঙলে আসলে তাই তাই পাওয়া যাবে। অর্থাৎ কি পাওয়া যাবে, অ্যাডেনোসিন ডাইফসফেট এবং ইনঅর্গানিক ফসফেট। আমরা এটা মনে রাখবো। এখন দেখো তোমাদের অনেকের কাছে একটু আহ জানতে ইচ্ছা করতেছে যে অ্যাডিনোসিনটা আসলে কি, তাই না, অ্যাডিনোসিন কি। তো তোমাদের দেখো এই ব্যাপারে আমি একটু ধারণা দিই। সেটা হচ্ছে কি, যে নিউক্লিক অ্যাসিড, খেয়াল করো, নিউক্লিক অ্যাসিড এটা হচ্ছে দুই প্রকার। নিউক্লিক অ্যাসিডকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। একটা হচ্ছে ডিএনএ এবং আরেকটা হচ্ছে আরএনএ। ডিএনএ এটার ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ এটার ফুল ফর্ম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ অর্থ কি, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। দেখো ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরএনএ যেটা, এটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন তোমার কাছে একটা প্রশ্ন মনে জাগতেই পারে, যে এটার আগে ডিঅক্সি কেন লেখা হলো, তাই না। তো দেখো ডি, ডি শব্দের অর্থ হচ্ছে ডিলেট বা হচ্ছে নাই। অক্সি মানে কি, অক্সি মানে হচ্ছে অক্সিজেন, অক্সিজেন নাই, একটা অক্সিজেন কম থাকে। রাইবো নিউক্লিক অ্যাসিড থেকে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিডে একটা অক্সিজেন কম থাকে, এই জন্য এটার নামের আগে ডিঅক্সি লেখা হয়েছে। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ বা আরএনএ, এরা আসলে গঠিত হয় কিভাবে। তো তোমরা এটা মনে রাখবা, যে আমরা যদি নিউক্লিক অ্যাসিডকে ডিফাইন করতে চাই, নিউক্লিক অ্যাসিড হচ্ছে পলিমার অফ নিউক্লিওটাইড, পলিমার অফ নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওটাইডের পলিমারকে নিউক্লিক অ্যাসিড বলা হয়।
এখন যদি বলা হয় নিউক্লিওটাইড কি জিনিস, নিউক্লিওটাইড হচ্ছে নিউক্লিওসাইড প্লাস হচ্ছে ফসফেট। এখন যদি বলা হয় নিউক্লিওসাইড কি জিনিস, নিউক্লিওসাইড হচ্ছে পেন্টোজ সুগার প্লাস হচ্ছে নাইট্রোজেন বেস। তাহলে দেখো আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, সেটা হচ্ছে কি যে নিউক্লিক অ্যাসিড কি কি দিয়ে গঠিত হয়, নিউক্লিক অ্যাসিড গঠিত হয় পেন্টোজ সুগার, তারপর হচ্ছে নাইট্রোজেনাস বেস বা নাইট্রোজেন বেস এবং ফসফেটের সমন্বয়। এই তিনটা জিনিসের সমন্বয়ে নিউক্লিক অ্যাসিড গঠিত হয়। আচ্ছা, এরপরে খেয়াল করো, এই যে নাইট্রোজেন বেস যেটা, এটাকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা ভাগ হচ্ছে পিউরিন এবং আরেকটা ভাগ হচ্ছে পাইরিমিডিন। পিউরিন এবং হচ্ছে পাইরিমিডিন। এই যে পিউরিন যেটা, এটার মধ্যে দেখো দুইটা আছে, একটা হলো অ্যাডিনিন এবং হচ্ছে গুয়ানিন। আর পাইরিমিডিনের মধ্যে তিনটা, একটা কি, একটা হচ্ছে ইউরাসিল, তারপর হচ্ছে থাইমিন এবং হচ্ছে সাইটোসিন। তাহলে দেখো এতক্ষণে তোমরা বুঝতে পারলা যে অ্যাডেনিনটা আসলে কি। তাহলে অ্যাডেনিন সহজ কথায় এটা হচ্ছে একটা কি, নাইট্রোজেনাস বেস, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। আচ্ছা, তাহলে অ্যাডেনিনের সঙ্গে যখন পেন্টোজ সুগার যুক্ত হয় বা পেন্টোজ সুগারের সঙ্গে যখন অ্যাডেনিন যুক্ত হয়, তখন হচ্ছে একটা নিউক্লিওসাইড গঠিত হয় এবং ওই নিউক্লিওসাইডের সঙ্গে যখন ফসফেট যুক্ত হয় তখন একটা নিউক্লিওটাইড গঠিত হয়। তাহলে দেখো আমাদের বইতে আসলে সেটাই বলা হয়েছে, যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি যে ডিএনএ এবং আরএনএ অর্থাৎ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড এবং রাইবোনিউক্লিক অ্যাসিড, এর গাঠনিক উপাদানগুলোর একটা হচ্ছে অ্যাডেনিন। আমরা কেবলমাত্রই সেটা দেখে আসলাম এবং এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ঘটিত ক্ষারক। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার অণু যদি যুক্ত হয়, রাইবোজ, এই যে রাইবোজ দেখো, রাইবোজ হচ্ছে কি 5 কার্বনের একটা সুগার এবং রাইবোজের সংকেতটা হচ্ছে এরকম C5H10O5, এটা হচ্ছে তোমার রাইবোজ। ঠিক আছে, ওকে। তো বলা হচ্ছে যে রাইবোজ সুগার অণু এবং হচ্ছে এই অ্যাডিনিন, এরা মিলে তৈরি করবে হচ্ছে অ্যাডিনোসিন। এবার এই অ্যাডিনোসিনের সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে হচ্ছে অ্যাডিনোসিন মোনোফসফেট তৈরি হবে। এই যে দেখো মোনো শব্দের অর্থ হচ্ছে এক, মোনো মানে হচ্ছে এক। তারপর যদি আরো একটা ফসফেট যুক্ত হয়, মোনোর সাথে যদি আরো একটা যুক্ত হয় তাহলে দুইটা হয়ে গেল, সেটাকে আমরা বলবো অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে দুই। আর তার সঙ্গে যদি আরো একটা ফসফেট যুক্ত হয় তাহলে কি গঠিত হবে, অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তাহলে দেখো মোটামুটি কি দাঁড়াচ্ছে, তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে নিবা যে রাইবোজ সুগার আমি যদি এভাবে লিখি যে C5H10O5, ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজ, এটা রাইবোজের সংকেত। এই রাইবোজের সাথে যদি অ্যাডিনিন যুক্ত হয়, অ্যাডিনিন, তাহলে কি হবে, একটা নিউক্লিওসাইড গঠিত হবে এবং ওই নিউক্লিওসাইডটার নাম কি দিব আমরা, অ্যাডিনোসিন। আচ্ছা, এখন দেখো এই যে অ্যাডিনোসিন, এটার সঙ্গে যদি একটা ফসফেট যুক্ত হয়, অ্যাডিনোসিন, এটার সাথে একটা ফসফেট যুক্ত হলো, তাহলে একটা ফসফেট যদি যুক্ত হয় তখন সেটাকে আমরা বলবো অ্যাডিনোসিন মোনোফসফেট। এই যে দেখো মোনো, এম দিয়ে কি বোঝায়, মোনো শব্দের অর্থ হচ্ছে এক, অ্যাডিনোসিন মোনোফসফেট। এবার আসো, অ্যাডিনোসিন মোনোফসফেট এটার সঙ্গে যদি আরো একটা ফসফেট যুক্ত হয় তাহলে কি তৈরি হবে, অ্যাডিনোসিন ডাইফসফেট। এই যে ডাই শব্দের অর্থ হচ্ছে দুই, ডাই মানে হচ্ছে দুই।
এবার আসো, অ্যাডিনোসিন ডাইফসফেট, এটার সাথে যদি আরো একটা ফসফেট যুক্ত হয় তাহলে পাওয়া যাবে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই যে ট্রাই, ট্রাই মানে হচ্ছে 3। ওকে, তাহলে আমাদেরকে খুব ভালোভাবে এই যে বিক্রিয়াগুলো আমি লিখলাম বা এই যে কথাগুলো আমি লিখলাম, এটা ভালোভাবে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে এখান থেকে যদি আমাকে কোনো কোশ্চেন করা হয় পরীক্ষায়, আমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবো। এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, এখন খেয়াল করো, আমরা এরপরে চলে আসি। তো বলা হচ্ছে এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম ফসফোরাইলেশন। তাহলে সহজ কথায় ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট সংযুক্ত হওয়া। ঠিক আছে, ফসফেট সংযুক্ত হওয়া, যে অ্যাডিনোসিনের সঙ্গে একটা ফসফেট যুক্ত হলো, অ্যাডিনোসিন মনোফসফেট তৈরি হলো, অ্যাডিনোসিন মনোফসফেটের সঙ্গে আরেকটা ফসফেট যুক্ত হলো, অ্যাডিনোসিন ডাইফসফেট তৈরি হলো, আবার ওই ডাইফসফেটের সঙ্গে আরো একটা ফসফেট যুক্ত হলো, অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হলো। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটু মাথায় রাখতে হবে যে ফসফোরাইলেশন এটার অর্থ হচ্ছে ফসফেট যুক্ত হওয়া। আবার এর বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ যদি আলাদা হয় তাহলে শক্তি বের হয়ে আসে। এই যে দেখো এখানে একটা ব্যাপার, তুমি যখন এদেরকে সংযুক্ত করতে চাচ্ছ, জোড়া লাগাইতে চাচ্ছ, তখন কিন্তু তোমাকে শক্তি দিতে হচ্ছে, মানে শক্তির প্রয়োগ ঘটাইতে হচ্ছে বা শক্তির প্রয়োজন হচ্ছে। এখন এখান থেকে যদি তুমি এদেরকে আবার আলাদা করে দাও তখন কি হবে? তখন হচ্ছে শক্তি বের হয়ে আসবে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, এবং এই বিক্রিয়াটার নাম হবে ডি ফসফোরাইলেশন। ডি ফসফোরাইলেশন। তাহলে ফসফোরাইলেশনের ঠিক বিপরীত প্রক্রিয়ার নাম কি? ডি ফসফোরাইলেশন। ঠিক আছে, আর ডি শব্দের অর্থ হচ্ছে অপসারণ, ডিলেট, বাদ যাওয়া। তাহলে ফসফেট যুক্ত হওয়া ফসফোরাইলেশন, আর ফসফেটটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটাকে আমরা কি বলবো? ডিফসফোরাইলেশন। এবার আমরা চলে আসি যে প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। তাহলে দেখো, আমাদেরকে এই ইনফরমেশনটা মুখস্থ রাখতে হবে যে কত কিলো ক্যালোরি বলা হয়েছে? 7.3 কিলো ক্যালোরি। এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকতে পারে। আচ্ছা, তো এখন একটা বিষয় তোমরা একটু বোঝার চেষ্টা করো, তোমরা এটা অবশ্যই ফিজিক্সে পড়ছো যে ক্যালোরির সঙ্গে জুলের কিন্তু একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তো সম্পর্কটা হচ্ছে এরকম যে 1 ক্যালোরি এটা তো হচ্ছে 4.2 জুল। ঠিক আছে, 1 ক্যালোরিতে কি হয়? 4.2 জুল। আবার এখানে বলছে 1 কিলো ক্যালোরি, তাহলে আমার কি হবে? এই যে 4.2 যেটা, এটার সঙ্গে আমার কি আবার 1000 গুণ দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো মোটামুটি দেখো, তোমরা যদি একটু ক্যালকুলেটরেও এটা হিসাব করো, তাও দেখো তুমি হিসাবটা পেয়ে যাবা। তোমরা এখনই করে ফেলতে পারো ক্যালকুলেটরে। তোমরা যে কাজটা করবা যে 4.2 এটার সঙ্গে গুণ দাও হচ্ছে 1000, তারপরে কত হচ্ছে? 7.3। দেখো, দিলে এই যে আমাদের কাঙ্ক্ষিত যে উত্তরটা, এটা কিন্তু চলে আসে। এটা আসে হচ্ছে আহ প্রায় 30.55 কিলো জুল। ঠিক আছে, ওরা কিন্তু এটাকে কিলো জুল এককে রাখছে, কিলো জুল। আমরা তো জুলে কনভার্ট করলাম, আর ওরা হচ্ছে কি কিলো জুলে কনভার্ট করছে। ওকে, তো তাহলে আমাদেরকে এটা একটু ভালো করে মনে রাখতে হবে যে 1 কিলো ক্যালোরিতে কত হয়? প্রায় 30.55 কিলো জুল। আর যদি তুমি জুলে হিসাব করো তাহলে অবশ্যই কি মানটা এটার চেয়ে বড় হবে। এবার আমরা চলে আসি হচ্ছে পরিবেশ থেকে শক্তি সংগ্রহ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার জন্য কাজ করে 2টি কোষীয় অঙ্গাণু। তাহলে আমাদেরকে এখানে 2টা কোষীয় অঙ্গাণুর কথা মনে রাখতে হবে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে প্লাস্টিড। তো
তোমরা তো এটা জানোই যে আমরা মাইটোকন্ড্রিয়াকে কি বলে থাকি? পাওয়ার হাউস অফ দ্য সেল, কোষের শক্তি ঘর। অর্থাৎ শক্তি উৎপাদন বা শক্তির রূপান্তর, এটার সঙ্গে অবশ্যই কি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এবং প্লাস্টিডের মধ্যে বিশেষ করে হচ্ছে ক্লোরোপ্লাস্ট জড়িত। ঠিক আছে, এটা মনে রাখবা যে দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সংঘটিত হতে হলে অবশ্যই সবুজ বর্ণের প্লাস্টিড থাকতে হবে। এই যে আমাদের কিন্তু সবুজ বর্ণের প্লাস্টিড নাই, মানে ক্লোরোপ্লাস্ট নাই। এই কারণে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেরাই নিজেদের খাদ্য তৈরি করতে পারি না। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে দেখো, যে তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অবশ্যই জরুরি কি? অবশ্যই হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকতে হবে। এখন এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কি কাজ করে? তাহলে এটা হচ্ছে সৌর শক্তিতে রাসায়নিক শক্তিকে কনভার্ট করে, সৌর শক্তিকে রাসায়নিক শক্তিতে কনভার্ট করে। তাহলে আমরা কিন্তু ক্লোরোপ্লাস্টকে বলতে পারি শক্তি রূপান্তরের অঙ্গাণু। দেখো, এরকম একটা এমসিকিউ কিন্তু পরীক্ষায় আসতে পারে যে নিচের কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু? তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ওকে, তো দেখো আমরা এর পরের পড়াগুলোতে চলে যাই। ওকে, তো বলা হচ্ছে যে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া উভয়ের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে। কি আছে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, বা সংক্ষেপে ইটিএস। ইটিএস দিয়ে আমরা কি বুঝি? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটা কি আসলে? এটা হচ্ছে এক সেট বিশেষ জৈব অণু। তাহলে এটা হচ্ছে কি? এক সেট জৈব অণু, যাদের কাজ হলো বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা করা। অর্থাৎ এরা কি কাজ করবে? ইটিএস বাহ্যিক শক্তি উৎস থেকে যে শক্তিটা সে আহরণ করবে, সেটাকে সে এটিপি তে জমা রাখবে, সহজ কথায়। তো দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে 1000 টাকা আছে, এটা একটা ব্যাপার। আবার তোমার কাছে একটা চেক আছে, ওই চেকটা তুমি যদি ব্যাংকে নিয়ে যাও তাহলে তোমাকে 1000 টাকা দিচ্ছে। তাহলে দেখো, ওই চেকটাকেই কিন্তু আমরা টাকা বলতে পারি, তাই না? মানে ওই চেকের মধ্যেই কি টাকা নিহিত আছে। তেমনি ভাবে এটিপির মধ্যে কি থাকে? শক্তি জমা থাকে। এবং এই শক্তি জমাটা কারা করে রাখে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে ক্লোরোপ্লাস্টে। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তো বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে পুষ্টি উপাদান, যেমন গ্লুকোজ। ঠিক আছে, তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে শক্তির উৎস কে? পুষ্টি উপাদান, যেমন হচ্ছে গ্লুকোজ। তোমরা অবশ্যই গ্লুকোজের সংকেতটা মনে রাখবা, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। বা কোনো অন্তর্বর্তীকালীন অণু, যেমন হচ্ছে NADH। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে শক্তির উৎসকে হয় গ্লুকোজ, না হয় হচ্ছে NADH। এখন কথা হচ্ছে NADH মানে কি? NADH হচ্ছে রিডিউসড বা বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাই নিউক্লিওটাইড। আচ্ছা, আর প্লাস্টিডের ক্ষেত্রে বা হচ্ছে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে সেই শক্তির উৎসটাকে, সেটা হচ্ছে সূর্য আলোক বা অন্য কোনো উপযুক্ত উৎস থেকে আগত ফোটন। তাহলে হয় সূর্যের আলো অথবা কে অন্য কোনো উৎস থেকে আগত ফোটন। আবার এটিপি কে ভাঙলে যে শক্তি পাওয়া যায়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, যেমন হচ্ছে তোমার মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয় অনুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, এর সবই সম্পন্ন হয়। অর্থাৎ আমাদের দেহের যত শারীরবৃত্তীয় প্রক্রিয়া আছে এবং সেক্ষেত্রে যত শক্তির প্রয়োজন হয়, এই শক্তিটা আর চাহিদা পূরণ হয় কার মাধ্যমে? সেটা হচ্ছে এটিপির বন্ধন ভাঙার মাধ্যমে। এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে দেখো, বলা হচ্ছে যে আমরা যে খাবার খাই তা জারিত হয়। ওকে, তাহলে কি বলা হচ্ছে যে দেখো,
আমরা যে খাবার খাই, ধরো গ্লুকোজ C6H12O6, এটা কি হবে? জারিত হবে। তোমরা নিশ্চয়ই জানো যে জারণ, জারণ মানে হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া। আচ্ছা, সেই জারণ থেকে নির্গত শক্তি দ্বারা ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙ্গা দুই টুকরা জোড়া লেগে এটিপি তৈরি হয়। শক্তির প্রয়োজন হলে তা আবার ভেঙে যায়, তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবার জোড়া লাগে। ওকে, তাহলে এটা সিম্পল একটা বিষয় যে শক্তির যখন দরকার পড়বে তখন এটিপি ভেঙে যাবে, আবার এটিপি খাদ্য থেকে শক্তি নিয়ে জোড়া লেগে যাবে। অর্থাৎ এটা হচ্ছে একটা রিচার্জেবল ব্যাটারি। আচ্ছা, এই যে দেখো, তোমরা নিশ্চয়ই তোমাদের মোবাইলের ব্যাটারি বা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি এগুলার কথা জানো, আবার তোমাদেরকে ঘড়ির ব্যাটারি বা ক্যালকুলেটরের ব্যাটারি এগুলার কথাও জানো। তো দেখো, আমরা আমাদের ঘড়ির ব্যাটারি কি করি, যে যখন এটা শেষ হয়ে যায় এটার ক্ষমতা, আমরা এটাকে বাইরে ফেলে দিই। এটাকে কি আবার আমরা চার্জ দিই? তা কিন্তু দিই না। অর্থাৎ ওটাকে নন রিচার্জেবল। বাট তুমি তোমার মোবাইলের ব্যাটারির কথা চিন্তা করো, যে যখন তুমি এটাকে চার্জ দিচ্ছ তখন কি হচ্ছে? বিদ্যুৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে। আবার যখন তুমি এটাকে ডিসচার্জিং করতেছো বা চার্জ থেকে খুলে ফেলাচ্ছ, তখন রাসায়নিক শক্তি আবার তড়িৎ শক্তিতে কনভার্ট হয়ে তোমার মোবাইল চলতেছে। তো তাহলে ব্যাপারটা হচ্ছে, আমরা এই যে এটিপির এই ভাঙ্গন এবং জোড়া লাগা এই বিষয়টাকে আমরা কি এই রিচার্জেবল ব্যাটারির সঙ্গেই তুলনা করতে পারি। অর্থাৎ এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এই জন্য আমরা এটিপি কে কি বলতে পারি? বায়োলজিক্যাল কয়েন, জৈব মুদ্রা, বা হচ্ছে এনার্জি কারেন্সি, বা হচ্ছে এনার্জি কয়েন। তো তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু এটা আসতে পারে যে আমরা জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা কাকে বলবো। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অ্যাডেনোসিন ট্রাইফসফেট বা হচ্ছে এটিপি। ওকে, আমরা দেখো এবার চলে আসতে পারি সালোক সংশ্লেষণ এটার মধ্যে। তো তোমাদের এটা সম্পর্কে আমি প্রথমেই একটু ধারণা দিছি যে সালোক সংশ্লেষণ এটা হচ্ছে স প্লাস আলোক প্লাস সংশ্লেষণ। ওকে, অর্থাৎ সূর্যের আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হওয়ার প্রক্রিয়া, এটাকে আমরা কি বলে থাকি? সালোক সংশ্লেষণ। আচ্ছা, তো তাহলে এখান থেকে একটা কথা অবশ্যই মনে রাখবা যে ফটো, ফটো শব্দের অর্থ হচ্ছে আলো। এখানে ফটো দিয়ে কি বোঝায়? আলো। আর সিনথেসিস, সিনথেসিস মানে হলো সংশ্লেষণ বা তৈরি হওয়া। সংশ্লেষণ বা হচ্ছে তৈরি হওয়া, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা একটু দেখি যে এটার ডেফিনেশন কি দেওয়া হয়েছে, যে সূর্য আলোকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইড বা পানি থেকে কার্বন ডাই অক্সাইড এবং পানি থেকে উদ্ভিদ কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি হওয়ার যে এই যে প্রক্রিয়া, সেটাকে আমরা কি বলবো? সালোক সংশ্লেষণ বা হচ্ছে ফটোসিনথেসিস। এরপর আমরা দেখো চলে আসি যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি আছে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ, তাহলে অবশ্যই কি লাগবে? সূর্যের আলো, তারপর হচ্ছে ক্লোরোফিল, পানি এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে, পানি এবং কার্বন ডাই অক্সাইড। দেখো, আমি তোমাদেরকে একটু সিম্পল ধারণা দিই বিষয়গুলো সম্পর্কে, যে আমি গ্লুকোজ তৈরি করতে চাচ্ছি, C6H12O6 এটা তৈরি করতে চাচ্ছি। তো তুমি এই যৌগের মধ্যে একটু খেয়াল করো তো কোন কোন মৌল আছে। এখানে দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। তাহলে আমাকে এমন কিছু রিঅ্যাকট্যান্ট নিতে হবে যেগুলার মধ্যে কি কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। এই জন্য দেখো আমরা অবশ্যই কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে H2O অর্থাৎ পানির সাথে বিক্রিয়া ঘটাবো। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড এবং কে পানির সাথে বিক্রিয়া ঘটাবো, তাহলে হচ্ছে আমরা গ্লুকোজ পাবো, C6H12O6।
এবং দেখো এখানে অক্সিজেন পাওয়া যাবে এবং পানিও পাওয়া যাবে। এটা হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। এখন আমাদের পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস কি, মানে এই অক্সিজেনটা আসলে কই থেকে পাইলাম, এটা কি এই কার্বন ডাই অক্সাইড থেকে নাকি পানি থেকে? তো এটা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে পানি। ঠিক আছে, এটা মনে রাখবা তোমরা। এখন দেখো আমরা যদি এই ইকুয়েশনটা ব্যালেন্স করার চেষ্টা করি, এখানে হচ্ছে তোমাকে 6 দিতে হবে, তাইলে গ্লুকোজ 6টা হলো। এরপরে দেখো এখানে হচ্ছে 12, এটা 6, এটা 6। আশা রাখি এটা ব্যালেন্স হয়ে গেছে। দেখো আমার এখানে অক্সিজেন কয়টা, 12 আর 12 24টা। এখানে 6, 12 আর 6 18 আর 6 24। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সালোক সংশ্লেষণের বিক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কি কি? অবশ্যই সূর্যের আলো থাকতে হবে, ক্লোরোফিল থাকতে হবে, কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে পানি। আমরা নেক্সটে চলে আসি। আচ্ছা, তো তাইলে দেখো আমরা এখানে এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে কার্বন ডাই অক্সাইড এবং পানির বিক্রিয়ায় গ্লুকোজ, পানি এবং হচ্ছে কি অক্সিজেন তৈরি হচ্ছে। পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। দেখো এটা খুব ইম্পর্টেন্ট যে মেসোফিল টিস্যু, তাহলে এটা কোথায় থাকে? এটা হচ্ছে পাতায় থাকে। এটা তোমরা মনে রাখবা যে মেসোফিল টিস্যু হচ্ছে পাতায় থাকে। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। তাহলে এই যে ক্লোরোপ্লাস্ট, এটা কোথায় থাকে? মেসোফিল টিস্যুতে। ঠিক আছে, মেসোফিল টিস্যুটা কি? এটা হচ্ছে পাতায় থাকে। আর এই মেসোফিল টিস্যুতে কি থাকে? সবুজ বর্ণের প্লাস্টিড বা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। খেয়াল করো, তাহলে উদ্ভিদ পানি পাচ্ছে কোথা থেকে? মাটি থেকে, এবং সেটা সে কিভাবে শোষণ করতেছে? মূল দিয়ে। আচ্ছা, আর শুধু কি পানি হইলে হবে? কার্বন ডাই অক্সাইড লাগবে। এই কার্বন ডাই অক্সাইডটা পাতায় প্রবেশ করবে কিভাবে? পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। পত্ররন্ধ্র, রন্ধ্র মানে হচ্ছে ছিদ্র। পাতায় যে ছিদ্র থাকে সেটাকেই বলা হয় হচ্ছে পত্ররন্ধ্র। ঠিক আছে, তাহলে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে যে কার্বন ডাই অক্সাইডটা সে গ্রহণ করবে এবং মূলের সাহায্যে যে পানিটা যে শোষণ করবে, এদের বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা কথা, তাহলে দেখো আমরা অবশ্যই মনে রাখবো যে স্টোমা বা স্টোমাটা, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে পত্ররন্ধ্র। ঠিক আছে, স্টোমা শব্দের আরেকটা অর্থ হচ্ছে মাউথ বা মুখ। তো আমাদের ধরো খাবার আমরা তো মুখ দিয়েই শরীরের ভেতরে প্রবেশ করায়, অর্থাৎ এখানে একটা ছিদ্র আছে, মুখ ছিদ্র আছে। তো তাহলে আমাদের মনে রাখতে হবে যে স্টোমা মানে হচ্ছে পত্ররন্ধ্র। এবার আমরা যদি চলে আসি, দেখো জলজ উদ্ভিদ যেগুলা আছে তারা হচ্ছে পানিতে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জলজ উদ্ভিদ কি করবে? পানিতে যে কার্বন ডাই অক্সাইডটা দ্রবীভূত থাকে সেটা গ্রহণ করবে। দেখো কার্বন ডাই অক্সাইডের সিঙ্ক বা গ্রাহক হচ্ছে প্রধানত দুইটা, একটা হলো সবুজ উদ্ভিদ, আর একটা হচ্ছে কি সমুদ্রের পানি। পানিতে কি দ্রবীভূত থাকে? কার্বন ডাই অক্সাইড দ্রবীভূত থাকে। তোমরা এই বিক্রিয়াটা মনে রাখবা যে পানি আর কার্বন ডাই অক্সাইড এরা মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করে, H2CO3। এটা মাথায় রাখবা। তো যাই হোক, তো বায়ুমণ্ডলে হচ্ছে 0.03% এবং পানিতে 0.3% কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে দেখো বায়ুমণ্ডলে আছে হচ্ছে 0.03 এবং পানিতে আছে 0.3। তাহলে আমরা কোথায় বেশি দেখতে পাচ্ছি? অবশ্যই পানিতে দেখতে পাচ্ছি। এই জন্য বলা হচ্ছে জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ জলে থাকে
সেখানে যেহেতু কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, এই কারণে তাদের সালোক সংশ্লেষণের হারটাও বেশি। এটা তোমরা মনে রাখবা। এবার বলা হচ্ছে অক্সিজেন এবং পানি, এটা হচ্ছে সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য বা হচ্ছে বাই প্রোডাক্ট, এবং এটা হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় পানি জারিত হয় এবং কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়। তো দেখো, এই লাইনটা তোমাদের অনেকের কাছে একটু দুর্বোধ্য মনে হতে পারে, ঠিক আছে? তো দেখো, এখন আর দুর্বোধ্য মনে হবে না। তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, তাহলে মনে রাখবা পানি কি হবে জারিত, কার্বন ডাই অক্সাইড কি হবে বিজারিত। এই যে খেয়াল করো, দেখো সালোক সংশ্লেষণের এই যে বিক্রিয়াটা, এটাকে আমরা কি বললাম? এটা হচ্ছে একটা রিডক্স রিঅ্যাকশন, অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, এটা যে জারণ বিজারণ বিক্রিয়া, সেটা আমি বুঝবো কিভাবে? এটা বোঝার অনেকগুলা ওয়ে আছে, তবে আমি তোমাদেরকে একটা সহজ ওয়ে বলতেছি। তার আগে খেয়াল করো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার দেখো মেইন প্রোডাক্ট হচ্ছে এটা, ঠিক আছে? প্রধান দ্রব্য কোনটা? এটা হচ্ছে এই যে গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে তোমার প্রধান দ্রব্য। আর এই যে বাকি দুইটা, পানি এবং হচ্ছে অক্সিজেন, এদেরকে আমরা কি বলবো? এরা হচ্ছে উপজাত, এরা হচ্ছে বাই প্রোডাক্ট। এবার আসো দেখো, এবার খেয়াল করো, দেখো কার্বন ডাই অক্সাইড, এখান থেকে কি পাওয়া গেছে? গ্লুকোজ। তো তুমি একটু খেয়াল করো, এটার মধ্যে কি কোনো হাইড্রোজেন ছিল? CO2, এটার মধ্যে কোনো হাইড্রোজেন ছিল না। তাহলে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের সংযোজন ঘটছে। তো হাইড্রোজেনের সংযোজন মানে কি? বিজারণ। দেখো, জারণ, জারণের ইংরেজি হলো অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে জারণ, অক্সিডেশন মানে হচ্ছে অক্সিজেন এডিশন। যেই বিক্রিয়ায় অক্সিজেনের সংযোগ ঘটে তাকে আমরা বলি হচ্ছে জারণ, আর যেই বিক্রিয়ায় হাইড্রোজেনের সংযোগ ঘটে তাকে আমরা বলি হচ্ছে বিজারণ। তো তাহলে এই যে কার্বন ডাই অক্সাইডটা তাহলে কি হচ্ছে? বিজারিত হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বিজারিত। আর পানি দেখো H2O, সেটা কিসে পরিণত হলো? O2 তে। তাহলে এখানে হাইড্রোজেন ছিল, বাট এখানে হাইড্রোজেন নাই, তাহলে এখানে হাইড্রোজেনের অপসারণ হয়েছে, হাইড্রোজেনের অপসারণ। অক্সিজেনের সংযোগ মানে যেমন জারণ, আর হাইড্রোজেনের অপসারণ মানেও হচ্ছে জারণ, ঠিক আছে? আর হাইড্রোজেনের সংযোজন মানে হলো বিজারণ। তাহলে পানিটা কি হবে? পানি হচ্ছে জারিত হবে, পানি জারিত, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে বিজারিত, ঠিক আছে? অর্থাৎ তুমি দেখো, কিছু কিছু জায়গা যদি একটু বুঝে পড়ো, তোমার জন্য কিন্তু ইনফরমেশন গুলা মনে রাখাটা সহজ হয়ে যাবে। এরকম একটা জায়গা হচ্ছে এটা। তো যাই হোক, এবার আমরা চলে আসবো হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়াকে দুইটা পর্যায়ে ভাগ করছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান, ঠিক আছে? আমরা ব্ল্যাকম্যানের নামটা মনে রাখবো। এবং উনি দুইটা পর্যায়ে ভাগ করছে, এবং পর্যায় দুইটার মধ্যে একটা হচ্ছে আলোক নির্ভর, অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, লাইট ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? অর্থাৎ একটা পর্যায়ের জন্য অবশ্যই আলো প্রয়োজন, আরেকটা পর্যায়ের জন্য আলোটা অত্যাবশ্যকীয় নয়। তাহলে আমরা দুইটা ভাগের কথা মনে রাখবো। এবং এই ভাগটা কে করছে? এই ভাগটা করছে হচ্ছে বিজ্ঞানী ব্ল্যাকম্যান। একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায় এবং আরেকটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। তো যাই হোক, এবার আমরা চলে আসবো আলোক নির্ভর যে পর্যায়টা আছে। তাহলে এই পর্যায়ের জন্য অবশ্যই আলো অপরিহার্য। এই পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। তো এখানে রাসায়নিক শক্তি বলতে কি বোঝাচ্ছে? ওই যে এটিপির কথা, তারপর হচ্ছে NADPH, ঠিক আছে? অর্থাৎ এই প্রক্রিয়ায় এটিপি তৈরি হবে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, তারপর হচ্ছে NADPH। NADPH কি জিনিস? বিজারিত নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, যদি এখানে NADP লেখা থাকতো, জাস্ট NADP, তাহলে কিন্তু আমরা বিজারিত শব্দটা আর উচ্চারণ করতাম না, বা রিডিউসড কথাটা বলতাম না। দেখো,
এনএডিপি এর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। আর আমি যখন বলবো NADPH তখন এটার সঙ্গে রিডিউসড কথাটা চলে আসবে, বিজারিত কথাটা চলে আসবে, ঠিক আছে? কারণ একটু আগেই বলছি যে হাইড্রোজেনের সংযোজন মানে হলো বিজারণ, ঠিক আছে? আর অক্সিজেনের সংযোজন মানে হলো জারণ। তাহলে NADPH এটা হচ্ছে রিডিউসড নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। তো এটা মনে রাখবা। আচ্ছা, তো তাহলে আলোক নির্ভর পর্যায়ে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হবে এবং এই পর্যায়ে আমরা এটিপি পাবো, NADPH এবং H+ পাবো। আলোর ফোটন কণা থেকে রূপান্তরিত এই শক্তি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে সঞ্চিত হয় এটিপি অণুর ফসফেট গ্রুপের রাসায়নিক বন্ধন শক্তি হিসাবে। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে। দেখো তাহলে ফোটন শোষণ করবে কে? ফোটন শোষণ করবে হচ্ছে ক্লোরোফিল, এবং শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করবে। তো দেখো এটা সম্পর্কে আমরা প্রথমেই বলছিলাম, মনে করে দেখো যে এডিপি তে কি হয়? অ্যাডিনোসিন ডাইফসফেট, ডাই মানে হচ্ছে দুই, আরো একটা ফসফেট যদি যুক্ত হয় তাহলে 3 হয়ে গেল, অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ঠিক আছে? টিতে হচ্ছে ট্রাই। তাহলে এটিপি তৈরির এই প্রক্রিয়াটাকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন। দেখো আমরা প্রথমে পড়ছিলাম যে ফসফোরাইলেশন এটার অর্থ হচ্ছে ফসফেট সংযুক্ত হওয়া, ফসফেট সংযুক্ত হওয়া। আর ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, অর্থাৎ আলোর উপস্থিতিতে যদি ফসফেট সংযুক্ত হয় তখন এটাকে আমরা কি বলবো? ফটোফসফোরাইলেশন। এটা হচ্ছে মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা কথা দেখো যে সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে, দেখো পানি বিয়োজিত হলে কি পাওয়া যাবে? আগে আমরা একটু এটা শিখে আসি। এই যে এটা মনে করো পানি, ঠিক আছে? তো পানি ভাঙলে কি পাওয়া যাবে? হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে কি প্রোটন পাওয়া যায়। তাহলে আমরা এখানে H+ পাইলাম, প্লাস হচ্ছে ইলেকট্রন, প্লাস হচ্ছে O2 অক্সিজেন, ঠিক আছে? তো এটাকে আমরা দেখো এইভাবে ব্যালেন্স করতে পারি। এখানে অক্সিজেন যেহেতু একটা, তুমি এখানে একটা হাফ দিতে পারো, ঠিক আছে? আর হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তাহলে এখানে তুমি 2H+ দিতে পারো, আর দুইটা H+ দুইটা ইলেকট্রন রিসিভ করবে। সহজ কথায় আমি যদি পানিকে ভাঙলে কি পাওয়া যায়? প্রোটন পাওয়া যায়, H+ দিয়ে কি বোঝায়? প্রোটন। তারপর কি পাওয়া যায়? ইলেকট্রন। আর হচ্ছে কি পাওয়া যায়? অক্সিজেন। এখানে সেটাই বলা হয়েছে যে অক্সিজেন পাওয়া যাবে, তারপর হচ্ছে কি প্রোটন পাওয়া যাবে, আর হচ্ছে ইলেকট্রন পাওয়া যাবে। এই প্রক্রিয়াটাকে বলা হবে ফটোলাইসিস অফ ওয়াটার। দেখো ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, লাইসিস মানে ভাঙন, পানির ভাঙন, সেটাকেই কি বলা হয়? ফটোলাইসিস অফ ওয়াটার বা পানির আলোক বিভাজন। তোমরা এটা একটু দেখো এইভাবে মনে রাখতে পারো যে ফটোলাইসিস। তো এখানে ফটো শব্দের অর্থ হচ্ছে আলো, ফটো মানে হচ্ছে আলো, আর লাইসিস মানে হচ্ছে ভাঙন। লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভাঙন, ফটো মানে হচ্ছে আলো। তো পানি ভাঙলে কি পাওয়া যাবে? এই যে এটা হচ্ছে ওয়াটার, H2O। তো তোমরা দেখো এইভাবে একটু মানে বুঝে বুঝে মনে রাখতে পারো যে হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটার মধ্যে আসলে কে ইলেকট্রন ত্যাগ করতে পারে? ইলেকট্রন ত্যাগ করতে পারে হচ্ছে হাইড্রোজেন। আচ্ছা, তো হাইড্রোজেন যদি ইলেকট্রন ত্যাগ করে, আমি এইখানে দেখাই যে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন ছাড়ে তাহলে H+ পাওয়া যাবে, ঠিক আছে? হাইড্রোজেন ইলেকট্রন ছাড়লে H+ পাওয়া যাবে। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেন কি দুইটা ইলেকট্রন ছাড়বে এবং এর ফলে কি দুইটা H+ পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে যে দেখো হাইড্রোজেন দুইটা, এখানে হাইড্রোজেন দুইটা এবং দুইটা হাইড্রোজেন দুইটা ইলেকট্রন ছাড়বে, এর ফলে 2H+ পাওয়া যাবে।
আর অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন হচ্ছে একটা। কিন্তু তোমরা নিশ্চয়ই জানো যে অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু, তাহলে এখানে 2 দিতে হবে। ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ দিয়ে দিব। এরপরে কি দাঁড়াচ্ছে দেখো, যে H2O, আমি যদি এটাকে এইদিকে নেওয়া যায় তাহলে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? এই যে, তাহলে আমি পানিকে ভাঙলে এই পাচ্ছি, প্রোটন, ইলেকট্রন এবং হচ্ছে অক্সিজেন। এরপরে দেখো আমরা চলে আসবো হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা অন্ধকার পর্যায়। তোমরা একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করছো যে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, এটার আসলে মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি করা বা হচ্ছে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। কিন্তু এখনো কি আমরা কোনো শর্করা জাতীয় খাদ্য পাইছি? পাই নাই। আমরা আসলে প্রথম যে ধাপটা, মানে আলোক নির্ভর যে পর্যায়টা, এখানে আসলে শক্তি তৈরি করে নিচ্ছে। কি শক্তি সেটা? এটিপি এবং হচ্ছে NADPH2। ক্লিয়ার? এটিপি এবং হচ্ছে NADPH2, এটা আমরা ফার্স্টে তৈরি করে নিচ্ছি। এবার আমরা চলে আসবো হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায় বা হচ্ছে অন্ধকার পর্যায়। তাহলে আলোক নিরপেক্ষ যে পর্যায়টা আছে, এই পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও এই প্রক্রিয়া চলতে পারে। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড পত্ররন্ধ্রের মধ্য দিয়ে কোষে প্রবেশ করে। এই কথা আমরা আগেই জেনে নিছি যে কার্বন ডাই অক্সাইডটা প্রবেশ করবে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে। আলোক পর্যায়ে তৈরি এটিপি এবং NADPH এবং H+ এর সাহায্যে এই কার্বন ডাই অক্সাইডটা বিজারিত হবে এবং বিজারিত হয়ে কার্বোহাইড্রেটে পরিণত হবে। ঠিক আছে? তাহলে দেখো, কার্বন ডাই অক্সাইডের বিজারণ এটা কোন ধাপে হচ্ছে? এই আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে, এবং তাদের সাহায্যে হচ্ছে এটিপি, তোমরা মনে রাখবা, এটিপি এবং NADPH প্লাস H+, বা এটাকে তোমরা যখন খাতায় লিখবা এভাবেই লিখবা, কিন্তু মুখে উচ্চারণ করার সময় তুমি এভাবে পড়তে পারো যে NADPH2। তবে খাতায় লেখার সময় তোমাকে অবশ্যই এভাবে লিখতে হবে, ঠিক আছে? আর কিন্তু মুখে যখন বলবা তখন তুমি এভাবে বলতে পারো যে NADPH2। তো যাই হোক, তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে বা গ্লুকোজ তৈরি হচ্ছে, তো আহ এই কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টা গতিপথ আছে, 3টা পথ বা 3টা চক্রের মাধ্যমে এটা হতে পারে। একটা হচ্ছে ক্যালভিন চক্র, বা যেটার আরেকটা নাম হচ্ছে C3 চক্র, এবং আরেকটা হচ্ছে হ্যাচ এবং স্লাকের চক্র। একটা হচ্ছে ক্যালভিন চক্র বা C3 চক্র, তারপর হচ্ছে হ্যাচ এবং স্লাকের চক্র বা C4 চক্র, এবং আরেকটা হচ্ছে CAM প্রক্রিয়া। CAM দিয়ে কি বোঝায়? ক্রাসুলেশিয়ান অ্যাসিড মেটাবলিজম। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখন আমরা এগুলা সম্পর্কে জেনে নিব। তো এখানে বলা হচ্ছে যে ক্যালভিন চক্র বা C3 গতিপথ এটা কি আসলে? ক্যালভিন চক্র বা C3 গতিপথ, কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে ক্যালভিন বেনসন ও ব্যাসাম চক্র বা সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। কার্বন ডাই অক্সাইড আত্তীকরণের এই গতিপথকে আবিষ্কারকদের নাম অনুসারে ক্যালভিন বেনসন ও ব্যাসাম চক্র বা হচ্ছে সংক্ষেপে ক্যালভিন চক্র বলা হয়। তো এখন কথা হচ্ছে কি, যে দেখো যে এটাকে C3 কেন বলা হচ্ছে? এখানে এই যে দেখো, সি যেটা, এটা দিয়ে আসলে কার্বনকে বোঝায়। কাকে বোঝায়? কার্বনকে বোঝায়। তো তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়বা, মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের বায়োলজি পড়বা, তখন দেখবা যে তোমাদেরকে আসলে এই C3 চক্রটার অনেক বিস্তারিত পড়তে হচ্ছে। ঠিক আছে? তো তোমরা যেহেতু মাধ্যমিক লেভেলে আছো, এখানে এই প্রক্রিয়াটা পুরোপুরি ডিসক্রাইব করা হয় নাই, তবে সংক্ষেপে দুই একটা কথা বলা হয়েছে। তার মধ্যে দেখো, গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, যে এটার নাম C3 কেন হচ্ছে? কারণ হচ্ছে এই প্রক্রিয়ায় প্রথম যে স্থায়ী পদার্থ যেটা, সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট। কয় কার্বনের? 3 কার্বনের, এবং তার নাম হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। ওকে, এটা মনে রাখবা, 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই জন্য দেখো এই চক্রটার নাম দেওয়া হয়েছে C3 চক্র। আর অধিকাংশ উদ্ভিদে এই প্রক্রিয়ায় শর্করা তৈরি হয়।
তাহলে অধিকাংশ উদ্ভিদে কোন প্রক্রিয়ায় হয়? এই C3 চক্রের মাধ্যমে হয়। এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এবার আহ তোমাদের কাছে আমি একটু কোশ্চেন করি, যে দেখি তোমরা বলো তো যে গ্লিসারিনের সংকেতটা কেমন। গ্লিসারিনের, তো তোমরা হয়তো অনেকে এটা জানো না যে গ্লিসারিনের সংকেত কি আসলে। তো খেয়াল করো, গ্লিসারিন হচ্ছে CH2OH বন্ড CHOH বন্ড CH2OH। এই যে যৌগটা দেখো, এটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্লিসারিন অর গ্লিসারল। ঠিক আছে, গ্লিসারল কেন বললাম? দেখো এটা শেষে অল আছে, অল। ঠিক আছে, যে সমস্ত যৌগের শেষে অল থাকে বা হাইড্রক্সিল গ্রুপ থাকে তাদেরকে হচ্ছে অ্যালকোহল বলা হয়। এবং এখানে যেহেতু আমরা 3টা OH দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তো দেখো এগুলো আসলে উচ্চতর স্তরের পড়াশোনা। তোমরা শুধুমাত্র দেখো, তোমাদেরকে আমি গ্লিসারিনের সংকেতটা এজন্যই দেখাইলাম যে গ্লিসারিনে কার্বন থাকে 3টা। ঠিক আছে, তাহলে আমি কি বললাম? গ্লিসারিন, গ্লিসারিন হচ্ছে 3 কার্বনের একটা যৌগ। তাহলে গ্লিসারিন যদি 3 কার্বনের হয়, গ্লিসারিক অ্যাসিড অর্থাৎ গ্লিসারল থেকে যে অ্যাসিডটা পাওয়া যাবে সেটাও 3 কার্বনের হবে। আবার ফসফোগ্লিসারিক অ্যাসিড সেটাও কি 3 কার্বনের হবে। এই জন্যই দেখো C3 চক্রটার নাম C3 এজন্যই দেওয়া হয়েছে যে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বনের ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা মনে রাখবা। এবার আমরা চলে আসতে পারি C4 চক্র বা হচ্ছে হ্যাচ এবং স্লাকের চক্র। তো হ্যাচ এবং স্লাক এটা আবিষ্কার করেন, এবং এই চক্রের প্রথম যে স্থায়ী পদার্থ সেটা হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা কয় কার্বনের হয়? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে 4 কার্বনের হয়। ঠিক আছে, এটা মনে রাখবা যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 4 কার্বনের হয়। তো দেখো এটা সহজে কিভাবে মনে রাখা যায়, তোমরা এটা অবশ্যই নোট করে নাও যে অক্সালিক অ্যাসিড এটার সংকেত হচ্ছে HCC বন্ড COOH। এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। ঠিক আছে, এটা একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড এবং এখানে কি 2টা কার্বক্সিল গ্রুপ থাকে, অর্থাৎ অক্সালিক অ্যাসিডে কার্বন আছে কয়টা? 2টা। আবার দেখো অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড এখানে কার্বন আছে কয়টা? 2টা, CH3COOH। এটা হলো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে দেখো আমরা বলতেই পারি যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এটা অবশ্যই 4 কার্বন বিশিষ্ট। ঠিক আছে, এই জন্যই দেখো যে C4 চক্র যেটা, সেটার নাম C4 এর জন্য দেওয়া হয়েছে যে এই প্রক্রিয়ার প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 4 কার্বনের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তো বলা হচ্ছে C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ এবং স্লাকের চক্র এবং ক্যালভিন চক্র পরিচালিত হতে দেখা যায়। তাহলে এটা মনে রাখবা যে C4 উদ্ভিদ যারা আছে সেখানে 2টা চক্রই চলমান থাকে, একসাথে চলমান থাকে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে আসলে ইন্টারমিডিয়েটে পড়তেছে সে তো ইন্টারমিডিয়েটের বই সম্পর্কে তো জানেই, সেই সাথে কি 9-10 এর বইও কিন্তু জানে। কিন্তু যে 9-10 এ পড়ে তার সাধারণত কি ইন্টারমিডিয়েটের বই সম্পর্কে জানার কথা না, এটা হচ্ছে বিষয়। তো যাই হোক, তো এই কারণে C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। তোমরা এভাবে মনে রাখবা যে 3 আর 4 এর মধ্যে আসলে কে বড়? 4 বড়। তাহলে 4 বড় না, অর্থাৎ C3 এবং C4 এই দুইটার মধ্যে C4 চক্রে আমরা সালোক সংশ্লেষণের হার বেশি দেখব এবং উৎপাদন ক্ষমতাও কি বেশি দেখব। ওকে, এবার আমরা দেখো চলে আসি যে
কোথায় কোথায় C4 চক্র দেখা যায়? একটা হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে আখ, ভুট্টা, তারপর অন্যান্য ঘাস জাতীয় উদ্ভিদ, মোথা ঘাস, তারপর হচ্ছে নটে গাছ ইত্যাদিতে হচ্ছে আমরা C4 চক্র দেখতে পাই। ঠিক আছে? তো তোমরা এটা একটু এভাবে মনে রাখতে পারো একটা ছন্দ দিয়ে, অভাগা মন। ঠিক আছে? কি বলছে? অভাগা মন। এখানে অতে কি হবে? অতে হচ্ছে আখ, ভয়াকারে কি হবে? ভুট্টা, তারপরে মোতে কি হবে? মোথা ঘাস, আর নতে কি হবে? নটে গাছ। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে মনে রাখবো? অভাগা মন। এবার আমরা চলে আসি সালোক সংশ্লেষণে ক্লোরোফিলের ভূমিকা। পাতার ক্লোরোফিলের পরিমাণের সাথে সালোক সংশ্লেষণের হারের সরাসরি সম্পর্ক রয়েছে, কারণ একমাত্র ক্লোরোফিলই আলোক শক্তি গ্রহণ করতে পারে। তাহলে আলোক শক্তি কে গ্রহণ করতে পারে? ক্লোরোফিল। পুরাতন ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায় এবং তখন নতুন ক্লোরোপ্লাস্ট সংশ্লেষিত হয়। নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের উপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। সালোক সংশ্লেষণ ক্ষমতা রক্ষা করার জন্য ক্লোরোপ্লাস্টের বিভিন্ন উপাদান দ্রুত এবং প্রচুর পরিমাণে পুনর্গঠিত হওয়া প্রয়োজন। তবে খুব বেশি পরিমাণ ক্লোরোফিল থাকলে এনজাইমের অভাব দেখা দেয় এবং সালোক সংশ্লেষণ কমে যায়। দেখো, আমি একদম সহজ করে বলি যে ক্লোরোফিলের ভূমিকাটা কি আসলে। যেহেতু ক্লোরোফিলই একমাত্র আলো শোষণ করতে পারে, আর আলো শোষণ না করলে তো সালোক সংশ্লেষণ হবে না, তাহলে ক্লোরোফিল যত বেশি থাকবে সালোক সংশ্লেষণ তত ভালো হবে। কিন্তু কথা হচ্ছে এটা আবার অতিরিক্ত থাকলে সমস্যা। ঠিক আছে? অর্থাৎ অতিরিক্ত থাকা যাবে না, কারণ সেই ক্ষেত্রে এনজাইমের অভাব দেখা দিবে। এবার আমরা চলে আসি হচ্ছে আলোর ভূমিকা কি কি আছে। তাহলে একটা প্রথমে কি জানলা? ক্লোরোফিলের ভূমিকা। এবার আসো কি আলোর ভূমিকা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আলোর গুরুত্ব অপরিসীম। পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে শর্করা তৈরির জন্য প্রয়োজনীয় শক্তির যে উৎস সেটা অবশ্যই আলো বা সূর্যের আলো। সূর্যের আলো ক্লোরোফিল সৃষ্টিতে অংশগ্রহণ করে। সূর্যালোকের প্রভাবেই পত্ররন্ধ্র উন্মুক্ত হয়। তাহলে দেখো, এই যে কার্বন ডাই অক্সাইডটা পাতার ভেতরে প্রবেশ করবে সেটার জন্য কি পত্ররন্ধ্রটা উন্মুক্ত থাকতে হবে, পাতার ছিদ্রটা। তো এই যে পত্ররন্ধ্রটা উন্মুক্ত হচ্ছে এটা কিন্তু সূর্যালোকের প্রভাবে। তাহলে কার্বন ডাই অক্সাইড পাতার অভ্যন্তরে প্রবেশ করতে পারে এবং খাদ্য প্রস্তুতের করণে অংশগ্রহণ করতে পারে। কিন্তু পাতায় যেটুকু আলো পড়ে তার অতি সামান্য অংশই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আবার দেখো, আলোক বর্ণালীর লাল, নীল, কমলা এবং বেগুনি অংশটুকুতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। দেখো, আমি তোমাদেরকে কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আপতিত আলোক রশ্মি এটা আসলে তিনটা ভাগে ভাগ হয়। একটা হচ্ছে কি, একটা অংশ হচ্ছে প্রতিফলিত হয়। ঠিক আছে? একটা অংশ কি হয়? শোষিত হয়। আর একটা অংশ হচ্ছে প্রতিসরিত হয়। এই জন্য আপতিত আলোর পুরাটাই কি সালোক সংশ্লেষণে ব্যয় হয় না, বা ক্লোরোফিল পুরাটাই শোষণ করে না। এটা আরো বিভিন্ন ভাবে এটা অপচয় হয়। তো যাই হোক, এবং আরেকটা কথা দেখো, তোমরা অবশ্যই আলোক বর্ণালীর কথা জানো। এখানে কয়টা কালার আছে? 7টা। কি কি? বেনি, আসহ, কলা। ঠিক আছে? বেনি, আসহ, কলা। বেতে কি হয়? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তো তোমরা মনে রাখবা সালোক সংশ্লেষণ ভালো হবে বেনি কলাতে। বেনি কলা। বেনি কলা মানে কি? বেগুনি, নীল, কমলা, লাল। ঠিক আছে? এটা মনে রাখবা, বেগুনি, নীল, কমলা, লাল, বেনি কলা। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে? তাহলে সবুজ কিংবা হলুদ আলোতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে সালোক সংশ্লেষণের হারও বাড়ে, কিন্তু আলোর পরিমাণ অত্যাধিক বেড়ে গেলে পাতার ভেতরকার এনজাইম নষ্ট হয়ে যায়, ক্লোরোফিল উৎপাদন কম হয়, ফলে সালোক সংশ্লেষণের হারও কমে যায়।
তাহলে এখানেও ঠিক ওই একই কথা, যে বেশি হইলে ভালো, কিন্তু বেশি অতিরিক্ত বেশি হইলে কি আবার সমস্যা। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং সাধারণত 400 ন্যানোমিটার থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি ভালো হয়। তো দেখো, তো আমাদেরকে কিন্তু এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো মুখস্থ করতে হয়, বেনি আসহ কলার। ঠিক আছে, এবং এটার রেঞ্জটা হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য 380 থেকে 780 ন্যানোমিটার। আচ্ছা, তো তাহলে দেখো বেগুনি যেটা, এটা হলো 380 থেকে 424। বেগুনি কত? 380 থেকে 424। আর নীল যেটা, এটা হলো 424 থেকে 450। আসমানি হচ্ছে 450 থেকে 500। 500 থেকে 575, 575 থেকে 590, 590 থেকে 647, 647 থেকে 780। তো আমরা তো ফার্স্টেই বললাম যে সালোক সংশ্লেষণ ভালো হবে বেনি কলাতে, তাই না? এই জন্যই দেখো আমাদের রেঞ্জটা এরকম দাঁড়াচ্ছে, যে 400 থেকে 480 ন্যানোমিটার এবং 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোতে সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়। এবার আমরা চলে আসবো হচ্ছে সালোক সংশ্লেষণের প্রভাবক। তো দেখো এখানে কি কি প্রভাবক আছে। এই প্রভাবক গুলাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কিছু বাহ্যিক এবং কিছু হলো অভ্যন্তরীণ। তো বাহ্যিক প্রভাবকের মধ্যে কি পড়ে? একটা হচ্ছে আলো, তো আলোর বিষয়টা আমরা আলোচনা করছি। আর হচ্ছে কি ক্লোরোফিল, যেটা একটা অভ্যন্তরীণ প্রভাবক। তো মানে ব্যাপারটা হচ্ছে গাছের ভেতরকার জিনিস যেগুলো আছে বা পাতার ভেতরকার যেগুলো আছে সেটা হলো অভ্যন্তরীণ, আর বাইরের যেগুলো আছে সেগুলো হচ্ছে বাহ্যিক। এবার আসো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। এই প্রক্রিয়ায় যে খাদ্য প্রস্তুত হয় তা কার্বন ডাই অক্সাইড বিজারণের ফলেই হয়ে থাকে। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ 0.03 ভাগ, কিন্তু এই প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা 1 ভাগ পর্যন্ত কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে। অর্থাৎ উদ্ভিদ ব্যবহার করতে পারে শতকরা 1, মানে 1/100 বা হচ্ছে 0.01। ঠিক আছে, 0.01 ভাগ। তাই বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সাথে সামঞ্জস্য রেখে সালোক সংশ্লেষণের পরিমাণও বেড়ে যায়। তবে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ খুব বেশি মাত্রায় বেড়ে গেলে পাতার মেসোফিল টিস্যুর কোষে অম্লত্ব বেড়ে যায় এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে সালোক সংশ্লেষণের হার কমে যায়। তাইলে দেখো একদম সহজভাবে খেয়াল করো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যদি বাহ্যিক প্রভাবকের মধ্যে আসি, বাহ্যিক প্রভাবক, তো এটার যে 2 নম্বর যেটা সেটা হলো কার্বন ডাই অক্সাইড, তাই না? তো তোমরা মনে রাখবা যে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে সালোক সংশ্লেষণ এটাও বাড়বে। কিন্তু এটা যদি অতিরিক্ত বেড়ে যায়, এই যে ধরো আমি 2টা ইনক্রিজিং সাইন দিলাম, মানে অতিরিক্ত বেড়ে গেছে, তখন কি হবে? দেখো কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে একটা অধাতুর অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কে অধাতুর অক্সাইড। আর অধাতুর অক্সাইড কেমন হয়? অম্লধর্মী হয়। অম্লধর্মী মানে কি? এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। ঠিক আছে, এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী, এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এখন অতিরিক্ত অ্যাসিড হইলে কি হবে? মেসোফিল কোষের ক্ষতিগ্রস্ত হবে। পাতায় যে মেসোফিল টিস্যু আছে এবং সেখানে যে কোষগুলো আছে এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এদের অম্লত্ব বেড়ে যাবে। আর অম্লত্ব বেড়ে গেলে যেটা হবে, পত্ররন্ধ্রটা বন্ধ হয়ে যাবে। এর ফলে কি হবে? সালোক সংশ্লেষণের হারটাও কমে যাবে। তাহলে এটাই হচ্ছে এখানকার মূল গল্প। দেখো পত্ররন্ধ্র বন্ধ হওয়ার অসুবিধা কি? পত্ররন্ধ্র যদি বন্ধ হয়ে যায় কার্বন ডাই অক্সাইড কি প্রবেশ করতে পারবে? পারবে না। আর কার্বন ডাই অক্সাইড প্রবেশ করতে যদি না পারে তাহলে হচ্ছে কি সালোক সংশ্লেষণ প্রক্রিয়াও চলবে না। এবার আমরা চলে আসতে পারি
তাপমাত্রার মধ্যে। তো বলা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসাবে কাজ করে। সাধারণত অতি নিম্ন তাপমাত্রা যেমন হলো 0°C বা এর কাছাকাছি এবং অতি উচ্চ তাপমাত্রা 45°C উপরে এই প্রক্রিয়া চলতে পারে না। অর্থাৎ 0° মানে অতি কম এবং অতি উচ্চ এই তাপমাত্রায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চলতে পারে না। তো এটার জন্য অপটিমাম টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে 22 থেকে 35°C। ঠিক আছে, এটা মনে রাখবা যে 22 থেকে 35°C এটা হচ্ছে সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার। তাপমাত্রা যদি 22°র কম হয় বা 35°র বেশি হয় তাহলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। এবার আসা হচ্ছে পানি। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা তৈরির উদ্দেশ্যে কার্বন ডাই অক্সাইডকে বিজারণের জন্য প্রয়োজনীয় H+ বা হাইড্রোজেন আয়ন এটা কিন্তু পানি থেকেই আসবে। পানির যদি ঘাটতি হয় পত্ররন্ধ্রের রক্ষীকোষের স্থিতি হারিয়ে রন্ধ্র বন্ধ হয়ে যায়। দেখো ব্যাপারটা একদম সহজ। পাতায় যে ছিদ্র থাকে এই ছিদ্রকে ঘিরে রাখে হচ্ছে রক্ষীকোষ বা গার্ড সেল। ঠিক আছে, আচ্ছা, এখন এই রক্ষীকোষগুলা যখন স্ফীত হয়, স্ফীত হওয়া মানে কি ফুলে যাওয়া, তখন হচ্ছে পত্ররন্ধ্র খুলে যায়। রক্ষীকোষ ফুলে গেলে পত্ররন্ধ্র খুলে যাবে, সহজ কথা। এখন যদি কোনো কারণে পানির ঘাটতি হয় তখন কি হবে, রক্ষীকোষের স্থিতি হবে না, ফলে পত্ররন্ধ্র কি বন্ধ হয়ে যাবে। ফলে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড অনুপ্রবেশ বাধাগ্রস্ত হয়। তবে অতিরিক্ত পানি ঘাটতি যদি হয় এনজাইমের সক্রিয়তা বিনষ্ট হয়ে যায় এবং সালোক সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। এরপরে চলে আসে হচ্ছে দেখো অক্সিজেন। বাতাসে যদি অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় সালোক সংশ্লেষণের হার কমে যায়। অর্থাৎ অক্সিজেনের বেলায় দেখো আমরা একটা কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি, যে কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে, তোমরা সহজে এভাবে মনে রাখবা, কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে তখন কিন্তু ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এটা বাড়ে। কিন্তু অক্সিজেন যদি বাড়ে তখন কিন্তু ফটোসিনথেসিস কমে। ঠিক আছে, উল্টা ব্যস্তানুপাতিক সম্পর্ক এখানে। তবে ব্যাপারটা যদি এরকমই হয় যে মোটেও অক্সিজেন নাই তাহলে কি সালোক সংশ্লেষণ অনেক ভালো হবে? মোটেও না, তখন সালোক সংশ্লেষণই হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কম থাকা ভালো এর মানে এই না যে একদমই থাকবে না। এবার আমরা চলে আসি হচ্ছে খনিজ পদার্থের মধ্যে। ক্লোরোফিলের প্রধান উপকরণ এটা হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তাহলে এটা অবশ্যই মনে রাখবা যে ক্লোরোফিলের প্রধান উপকরণ কি, নাইট্রোজেন এবং হচ্ছে কি ম্যাগনেসিয়াম। এটা লোহার অনুপস্থিতিতে পাতা ক্লোরোফিল সংশ্লেষণ করতে পারে না আয়রনের অনুপস্থিতিতে। কিসের অনুপস্থিতিতে? আয়রনের অনুপস্থিতিতে। ফলে পাতা হলুদ হয়ে যায়। কাজেই মাটিতে এই সমস্ত খনিজের অভাব হলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। তাইলে কোন কোন খনিজ? একটা হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম আর হচ্ছে আয়রন। এই তিনটার কথা তোমরা ভালোভাবে মনে রাখবা, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং হচ্ছে আয়রন। এবার আসি রাসায়নিক পদার্থ। বাতাসে যদি ক্লোরোফর্ম থাকে, ক্লোরোফর্ম দেখো এটার সংকেত হচ্ছে এটা CH Cl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। হাইড্রোজেন সালফাইড এটা হচ্ছে H2S, ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, তারপর হচ্ছে মিথেন CH4। ক্লোরোফর্ম, হাইড্রোজেন সালফাইড, মিথেন বা অন্য কোনো বিষাক্ত গ্যাস থাকলে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটে বা একেবারেই বন্ধ হয়ে যায়। তাহলে এই ছিল মোটামুটি তোমার বাহ্যিক প্রভাবক। তাহলে দেখো আমরা এটা আবার একটু রিভিউ করব যে আমাদের বাহ্যিক প্রভাবকের মধ্যে কি কি ছিল। একটা হচ্ছে আলো, তারপরে যদি আসো আলোর পরে কি ছিল, কার্বন ডাই অক্সাইড, তারপর হচ্ছে তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ এবং হচ্ছে রাসায়নিক পদার্থ। এবার চলে আসো অভ্যন্তরীণ প্রভাবক। তো ক্লোরোফিলের কথা এটা আমরা পড়ে ফেলছি। এবার আসো পাতার বয়স এবং সংখ্যা। তো বলা হচ্ছে একেবারে কচি পাতা এবং একেবারে বয়স্ক পাতায় ক্লোরোফিলের পরিমাণ কম থাকে বলে সালোক সংশ্লেষণ কম হয়। বয়স বাড়ার সাথে সাথে ক্লোরোপ্লাস্টের সংখ্যাও বেশি হয়। তবে মধ্যবয়সী পাতায়
সবচেয়ে বেশি সালোক সংশ্লেষণ ঘটে? সালোক সংশ্লেষণ ঘটে কোথায়? মধ্যবয়সী পাতায়। আর পাতা যত বেশি হবে সালোক সংশ্লেষণও কি তত বেশি হবে। তবে বয়সের ব্যাপারটা এখানে আমাদের মাথায় রাখতে হবে যে মধ্যবয়সী পাতায় হচ্ছে সালোক সংশ্লেষণটা বেশি হবে। এরপর আসি আমরা শর্করার পরিমাণ। সালোক সংশ্লেষণ চলাকালীন শর্করার পরিবহন যদি কম হয় তাহলে সেখানে তা জমা হয়ে থাকে। বিকেলে পাতায় আহ বেশি শর্করা জমা হয়। বিকেলে পাতায় বেশি শর্করা জমা হয় মানে পাতায় যে শর্করাটা তৈরি হচ্ছে এটা তো পরিবহনের মাধ্যমে উদ্ভিদের অন্যান্য অংশে ছড়াই যাবে, কিন্তু এটা যদি বেশি না ছড়াইতে পারে তাহলে কি সেখানে জমা হয়ে থাকবে। তো এই কাজটা কখন বেশি হয়? বিকেলে হয়। এই জন্য সালোক সংশ্লেষণের গতিটা মন্থর হয়, এটা মনে রাখবা যে বিকেলে। আর একটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণের পরিমাণ বেশ কমে যেতে দেখা যায়, কারণ সম্ভবত এই প্রক্রিয়ায় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে আমাদেরকে পটাশিয়ামের কথা অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এছাড়া সালোক সংশ্লেষণের জন্য বিভিন্ন এনজাইমের প্রয়োজন হয়। তাহলে দেখো আমরা অভ্যন্তরীণের মধ্যে কি কি পাচ্ছি? একটা হচ্ছে ক্লোরোফিল, তারপরে পাতার বয়স এবং সংখ্যা, শর্করার পরিমাণ, পটাশিয়াম এবং হচ্ছে এনজাইম। এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার গুরুত্বের মধ্যে চলে আসে, যে জীব জগতে সালোক সংশ্লেষণের আসলে কি গুরুত্ব আছে। তো দেখো আমরা বলতেই পারি যে বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে সালোক সংশ্লেষণ। এই বিক্রিয়ার মাধ্যমে সূর্যালোক এবং জীবনের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হয়েছে। নিচের সংক্ষিপ্ত আলোচনা থেকে সালোক সংশ্লেষণের গুরুত্ব উপলব্ধি করা যাবে। বিশ্বজুড়ে এই বিক্রিয়ার ব্যাপকতা লক্ষ্য করে কোনো বিজ্ঞানী এই প্রক্রিয়াকে জৈব রাসায়নিক কারখানা নামে অভিহিত করেছেন। কি নামে? জৈব রাসায়নিক কারখানা। এটা তোমরা মনে রাখবা। সমস্ত শক্তির উৎস হলো সূর্য। একমাত্র সবুজ উদ্ভিদই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে খাদ্যের মধ্যে আবদ্ধ করতে পারে। কোনো প্রাণী তার নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না। আমরা খাদ্য হিসাবে ভাত, রুটি, ফলমূল, মাছ, মাংস, দুধ, ডিম ইত্যাদি যাই গ্রহণ করি না কেন তার সবই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। কাজেই খাদ্যের জন্য সমগ্র প্রাণীকুল সবুজ উদ্ভিদের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। আর সবুজ উদ্ভিদ এই খাদ্য প্রস্তুত করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। কাজেই বলা যায় পৃথিবীর, দেখো এই লাইনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পৃথিবীর সকল উদ্ভিদ এবং প্রাণীর খাদ্য প্রস্তুত হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে। তাহলে সালোক সংশ্লেষণ যদি না হতো তাহলে উদ্ভিদও সার্ভাইভ করতো না, প্রাণীও সার্ভাইভ করতো না, সব কিছু ধ্বংস হয়ে যেত। এছাড়া দেখো পরিবেশের ভারসাম্য রক্ষায়, বিশেষ করে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত রক্ষায় সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এক বিশেষ ভূমিকা পালন করে থাকে। উল্লেখ্য, বাতাসে অক্সিজেন আছে দেখো 20.95 ভাগ এবং কার্বন ডাই অক্সাইড আছে 0.033 ভাগ। তোমরা দেখো এইভাবে মনে রাখবা, অক্সিজেন হচ্ছে O2, তাই না? তাহলে 2 আর O মানে 0 মিলে হচ্ছে 20। ক্লিয়ার? 2 আর O মানে হচ্ছে 20। পৃথিবীতে উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক বৃদ্ধি এবং জীবন যাপনের জন্য বায়ুতে এই দুটি গ্যাসের পরিমাণ স্বাভাবিক পর্যায়ে থাকতে হয়। এ পরিমাণের তারতম্য ঘটলে বায়ুমণ্ডল জীবজগতের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আমরা জানি সব জীবেই সব সময়ের জন্য শ্বসন ক্রিয়া চলতে থাকে। দেখো একটা বিষয়, ব্যাপারটা হলো সালোক সংশ্লেষণ, এটা আলোর উপস্থিতিতে হবে। তাহলে কি সূর্যের আলো থাকতে হবে, অর্থাৎ সালোক সংশ্লেষণ এটা কিন্তু 24 আওয়ার হবে না, ঠিক আছে? এটা দিনের বেলা। কিন্তু শ্বসন যে প্রক্রিয়াটা মানে গ্লুকোজ জারিত হওয়া হয়ে শক্তি উৎপন্ন হওয়া, এই প্রক্রিয়া কিন্তু 24 ঘন্টা চলতে থাকে। তো তাহলে শ্বসন প্রক্রিয়ায় যেটা হয়, জীব অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। অর্থাৎ সালোক সংশ্লেষণের ঠিক উল্টা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি হয় আর কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে গৃহীত হয়। আর এখানে উল্টা, এখানে হচ্ছে অক্সিজেন গৃহীত হয় আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ হয়। কেবল শ্বসন প্রক্রিয়া চলতে থাকলে
বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের স্বল্পতা এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের আধিক্য দেখা দিত। যে ধরো শুধুমাত্র শোষণই চলতেছে, তাহলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে আছে এবং অক্সিজেনের প্রচুর ঘাটতি দেখা গেছে। কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে বলে এখনো বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত রক্ষিত হচ্ছে। তবে বর্তমানে অধিক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলে এই দুটি গ্যাসের অনুপাত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা গিয়েছে। কাজেই অবশ্যই আমাদেরকে কি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। মানব সভ্যতার অগ্রগতি অনেকাংশে সালোক সংশ্লেষণের উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল। অন্ন, বস্ত্র, শিল্প সামগ্রী যেমন নাইলন, রেয়ন, কাগজ, সেলুলোজ, কাঠ, রাবার, ঔষধ যেমন কুইনাইন, মরফিন। এখানে দুইটা ওষুধের কথা বলা হয়েছে, একটা হচ্ছে কুইনাইন আর একটা মরফিন। তারপরে জ্বালানি কয়লা, পেট্রোল, গ্যাস প্রভৃতি উদ্ভিদ থেকে পাওয়া যায়। তাই সালোক সংশ্লেষণ যদি না ঘটে মানব সভ্যতা ধ্বংস হবে এবং বিলুপ্ত হবে জীবজগৎ। সুতরাং সালোক সংশ্লেষণ জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া। শুধু তাই নয়, আজ থেকে প্রায় 5 বিলিয়ন বছর আগে, কত বছর আগে, 5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন এখানে কোনো গ্যাসীয় অক্সিজেন ছিল না। আদি উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করে এই পৃথিবীকে আমাদের জন্য বাসযোগ্য করে দিয়েছিল। তাহলে দেখো, একদম সংক্ষেপে যদি আমি বলি যে সালোক সংশ্লেষণ কেন পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক প্রক্রিয়া, কারণ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ তার নিজের খাদ্য তৈরি করে। আবার প্রাণীরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না বিধায় সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল। আবার সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যেটা হয় যে এটা অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের একটা ভারসাম্য রক্ষা করে। যেই সঠিক অনুপাতটা বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের সঠিক অনুপাত বিদ্যমান থাকাটা অতীব জরুরি। তো তাহলে আমরা বুঝতেই পারতেছি যে সালোক সংশ্লেষণ এটা হচ্ছে আমাদের জৈব রসায়নের বা পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া। এবার দেখো আমরা চলে আসবো হচ্ছে শ্বসনের মধ্যে। তাহলে দেখো, শ্বসন হচ্ছে, আমি একটু আগেই বললাম, এটা সালোক সংশ্লেষণের ঠিক উল্টা। সালোক সংশ্লেষণে কি হয়েছে, কার্বন ডাই অক্সাইড আর পানির বিক্রিয়ায় গ্লুকোজ তৈরি হয়েছে, অক্সিজেন তৈরি হয়েছে আর পানি। আর শ্বসন প্রক্রিয়ায় কি হবে, গ্লুকোজ জারিত হবে কার মাধ্যমে, অক্সিজেনের মাধ্যমে, এবং জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর পানি তৈরি করবে। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে, যে শ্বসনে কি হয়, এই যে গ্লুকোজ যেটা আছে এটা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে পানি তৈরি করে। এটা আমাদের মনে রাখতে হবে। তো দেখো, বলা হচ্ছে জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পূরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়। আমরা আগেই জেনেছি এই শক্তির প্রধান উৎস হলো সূর্যালোক। সালোক সংশ্লেষণের সময় উদ্ভিদ সৌর শক্তিকে শর্করা জাতীয় খাদ্য বস্তুর মধ্যে স্থিতি শক্তি রূপে সঞ্চয় করে রাখে। কেমন শক্তি রূপে? পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তোমরা ফিজিক্সে পড়ছো যে শক্তি দুই প্রকার, একটা হলো বিভব শক্তি আর একটা কি গতি শক্তি। বিভব শক্তির অপর নাম স্থিতি শক্তি। খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। শ্বসনের সময় জীবদেহে এই স্থিতি শক্তি রাসায়নিক শক্তি হিসাবে তাপ রূপে মুক্ত হয়। কি রূপে? তাপ রূপে। এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। শর্করা জাতীয় খাদ্যবস্তু ছাড়াও প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈব অ্যাসিড শ্বসনিক বস্তু রূপে ব্যবহৃত হয়। অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য জারিত করলে যেমন কি শক্তি পাওয়া যাবে, তেমনি ভাবে প্রোটিন, ফ্যাট, অ্যাসিড এদেরকে জারিত করলেও কি শক্তি পাওয়া যাবে। জীবদেহে এই জটিল যৌগগুলা প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে
দিবারাত্রি 24 ঘন্টায় শ্বসন চলতে থাকে, এটা আমি আগেই বলছি। তবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, বর্ধিষ্ণু মানে কি, যে অঞ্চলটা বৃদ্ধি পাচ্ছে, ইনক্রিজিং, তো বর্ধিষ্ণু অঞ্চলে যেমন হলো ফুল এবং পাতার কুঁড়ি, অঙ্কুরিত বীজ, মূল এবং কাণ্ডের অগ্রভাগ, এই সমস্ত জায়গাগুলোতে শ্বসন ক্রিয়ার হারটা অনেক বেশি থাকে। সজীব কোষের সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে দেখো, আমরা যখন সালোক সংশ্লেষণ পড়ছিলাম সেক্ষেত্রে আমাদেরকে দুইটা কোষীয় অঙ্গাণুর কথা পড়তে হয়েছিল, একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা হচ্ছে প্লাস্টিড, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট। আর আমি যখন শ্বসনের মধ্যে চলে আসব সেক্ষেত্রে হচ্ছে আমাদের দেখো সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া জড়িত, এটা মনে রাখবা। এই জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্য পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে। এবার আমরা চলে আসতে পারি শ্বসনের প্রকারভেদের মধ্যে। তো দেখো, আমরা সালোক সংশ্লেষণ এটার কিন্তু কোনো প্রকারভেদ পড়ি নাই, কিন্তু শ্বসন এটার কিন্তু দুইটা টাইপ আছে, একটা হচ্ছে সবাত আর একটা হচ্ছে অবাত। তো সবাত, বাত মানে হলো বাতাস, অর্থাৎ এই ক্ষেত্রে বাতাস থাকতেই হবে, অর্থাৎ এটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে হবে। আর অবাত, অ মানে নাই, বাতাস নাই, অক্সিজেনের অনুপস্থিতিতে। তাহলে যেই শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় এবং শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে হচ্ছে সবাত শ্বসন বলে। আর এটাই হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া। তাহলে স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া কোনটা? সবাত। সতে সবাত, সতে স্বাভাবিক, এভাবে তোমরা মনে রাখবা। তো এটার ইকুয়েশনটা দেখো, আমরা একটু এখন দেখে নিব। এই যে গ্লুকোজ জারিত হচ্ছে, জারিত মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া, কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, পানি পাওয়া যাবে এবং শক্তি পাওয়া যাবে। শক্তির পরিমাণ কত? 686 কিলো ক্যালোরি পার মোল, 686 কিলো ক্যালোরি পার মোল। সবাত শোষণ প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে 6 অণু কার্বন ডাই অক্সাইড এবং 6 অণু পানি এবং 38টি এটিপি উৎপন্ন করে। এই 38টি এটিপি, 38 এটিপি, এটাই ইকুইভ্যালেন্ট হচ্ছে 686 কিলো ক্যালোরি এনার্জি। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো। আর অবাত, অ মানে হচ্ছে নাই, বাতাস নাই, অর্থাৎ যেই শ্বসন প্রক্রিয়া অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে আমরা বলবো হচ্ছে অবাত শ্বসন। অর্থাৎ এখানে শ্বসনিক বস্তু কোষের ভিতরকার এনজাইম দিয়ে, কি দিয়ে? এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত এবং বিভিন্ন প্রকার জৈব যৌগ, যেমন হচ্ছে ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা হচ্ছে ইথানল, C2H5OH, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, এটা উৎপন্ন করে। ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা হচ্ছে এরকম। এখানে আমি একটা কার্বন দিলাম, কার্বনের 4টা হাত, এক হাতে H, এক হাতে OH, এক হাতে CH3 এবং আরেকটা হচ্ছে COOH। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। তো দেখো, তাহলে কি হচ্ছে? অবাত শোষণ প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল বা হচ্ছে ইথানল তৈরি হবে এবং হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, আর কার্বন ডাই অক্সাইড আর হচ্ছে শক্তি। দেখো, ওখানে কিন্তু কোনো পানি আসে নাই, কারণ হচ্ছে পানি না আসার পেছনে একটা রিজন হচ্ছে আমরা এখানে অক্সিজেন ব্যবহার করি নাই। আর এখানে যে শক্তি সেটা হচ্ছে দেখো 56 কিলো ক্যালোরি পার মোল। এবার চলে আসো যে এটা আসলে কোথায় হবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়াতে হবে, ইস্টে হবে, অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীতে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ব্যাকটেরিয়া এবং কিসে? ইস্টে। তো আমরা এখন হচ্ছে সবাত শোষণের বর্ণনাটা পড়ে ফেলবো। তো সবাত শোষণ এটার হচ্ছে 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা। প্রথম যে ধাপটা এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। দেখো, গ্লাইকোলাইসিস। তো এখানে প্রথমে আমরা কয়েকটা কথা জেনে নিব, সেটা হচ্ছে যদি কোনো শব্দের শেষে সিস থাকে তাহলে এটা দিয়ে প্রক্রিয়া বোঝায়। কি বোঝায়? প্রক্রিয়া। আর যদি লাইসিস থাকে শেষে, এটা দিয়ে ভাঙন বোঝায়, ভাঙন। কি বললাম? সিস মানে প্রক্রিয়া, লাইসিস মানে ভাঙন, ভেঙে যাওয়া। আচ্ছা, তাহলে গ্লাইকোলাইসিস মানে হলো গ্লুকোজ ভেঙে যাওয়া। কি ভেঙে যাওয়া? গ্লুকোজ ভেঙে যাওয়া। দেখো, এটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজ। তো এই যে গ্লুকোজ,
এটাকে যদি আমি ভাঙ্গি আমি কি পাবো? পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডের সংকেত হচ্ছে এটা CH3COCOH, ঠিক আছে, বা C3H4O3। এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড, C3H4O3। এটাকে আমরা কি বলে থাকি? পাইরুভিক অ্যাসিড। তো একটা বিষয় খেয়াল করো, গ্লুকোজে কার্বন আছে কয়টা? 6টা। পাইরুভিক অ্যাসিডে কার্বন আছে কয়টা? 3টা। তাহলে এটা 2 অণু পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম কথা, যে আমি যদি গ্লুকোজকে ভাঙি পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে। এবং গ্লুকোজ এটা কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন। পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? 3 কার্বন। এই জন্য এটা 2 অণু পাওয়া যাবে। কথা ক্লিয়ার? আর লাইসিস মানে কি? লাইসিস মানে হচ্ছে ভাঙন। লাইসিস শব্দের অর্থ ভাঙন। আর গ্লাইকোলাইসিস মানে কি? গ্লুকোজের ভাঙন, ঠিক আছে। এভাবে একটু বুঝে বুঝে পড়লে এগুলা কিন্তু তোমাদের কাছে আর কঠিন মনে হবে না। তো আমরা দেখো আগের স্লাইডে ফিরে যাই। তাহলে এখানে কি বলা হচ্ছে? যে এই প্রক্রিয়ায় 1 অণু গ্লুকোজ থেকে আমরা 2 অণু পাইরুভিক অ্যাসিড পাবো। আর এই ধাপে 4 অণু এটিপি পাওয়া যাবে। কারণ দেখো, যে শ্বসন মানেই হচ্ছে শক্তি উৎপন্ন হওয়া, আর শক্তি মানে হলো এটিপি। তাহলে এটিপি তো অবশ্যই তৈরি হবে। এবং গ্লাইকোলাইসিস, এখানে হলো 4 অণু এটিপি পাওয়া যায়। তো তোমরা এভাবে মনে রাখবা 4G, তাই না? 3G 4G এগুলা সম্পর্কে তোমরা জানো, মোবাইলের নেটওয়ার্ক। তো 4G, জিতে হলো কি? জিতে গ্লাইকোলাইসিস, জিতে কি? গ্লাইকোলাইসিস। আর 4 হচ্ছে 4 এটিপি, 4 অণু এটিপি। তবে একটা কথা, সেটা হচ্ছে কি এখান থেকে 2 অণুটা খরচ হয়ে যাবে, ঠিক আছে। তো তোমরা বিষয়টাকে এভাবে মনে রাখতে পারো যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সাইটোপ্লাজমে হয়। এই যে গ্লাইকোলাইসিস লিখতে দন্তের সাথে সাইটোপ্লাজম। ওকে, এখন আর যে বাকি যে ধাপগুলো আছে শ্বসনের, সেগুলা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ায়। তো সাইটোপ্লাজম থেকে তাকে কোথায় যাইতে হবে? মাইটোকন্ড্রিয়াতে যাইতে হবে। তো এই যে যাবে সে, তার তো টাকা পয়সা খরচ করতে হবে। মানে তুমি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাইতে চাচ্ছ, তোমাকে ভাড়া দিতে হবে। তো তুমি মনে রাখার জন্য এভাবে মনে রাখতে পারো যে এখানে যে শক্তিটা তৈরি হচ্ছে তার মধ্যে থেকে কি দুইটা এটিপি খরচ হয়ে যাবে। তাহলে এটিপি থাকবে কয়টা? মানে নিট এটিপি হচ্ছে 2টা। ক্লিয়ার? এবং এখানে আরো কি পাওয়া যাবে? 2 অণু NADH2। তাইলে শেষমেশ দেখো, গ্লাইকোলাইসিস এখানে আমরা হচ্ছে 2 এটিপি আর হচ্ছে কি 2 NADH2। এই হচ্ছে কথা, ঠিক আছে। 2 NADH2, এটা আমাদের মনে রাখতে হবে। 2টা এটিপি আর 2 NADH2। এখন একটা NADH2 মানে আবার 3টা এটিপি, ঠিক আছে। একটা NADH2 মানে 3টা এটিপি। তাহলে 2টা NADH2 মানে হচ্ছে 6টা এটিপি। ক্লিয়ার? 2টা NADH2 মানে 6টা এটিপি। আচ্ছা, আর এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেন লাগে না। এই জন্য দেখো, এই যে ধাপটা, এটা সবাত এবং অবাত উভয় প্রকার শ্বসনেরই প্রথম পর্যায়। আর এই বিক্রিয়াগুলা কোথায় হবে? সাইটোপ্লাজমে হবে। এবার আসি আমরা 2 নাম্বার ধাপ, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। কি সৃষ্টি? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। তোমরা একটা কথা মনে রাখবা যে CH3COOH এটাকে বলে অ্যাসিটিক অ্যাসিড। তো অ্যাসিটিক অ্যাসিডে কার্বন থাকে কয়টা? 2টা। তাহলে অ্যাসিটাইল কোয়ে, ওখানেও কার্বন 2টা। এটা হলো আমাদের প্রথম বোঝা, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে মানে হচ্ছে কোএনজাইম এ। এখানে কার্বন কয়টা? এখানে কার্বন হচ্ছে 2টা। তাইলে দেখো, আমার পাইরুভিক অ্যাসিড যেটা পাইলাম সেখানে কার্বন 3টা, আর অ্যাসিটাইল কোয়ে এখানে কার্বন 2টা। তাইলে কি একটা কার্বন কমে যাচ্ছে, এবং এই কার্বনটা হচ্ছে আসলে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, ঠিক আছে। মানে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়া, সহজ কথায়। তো তাহলে গ্লাইকোলাইসিস পর্যায়ে সৃষ্ট প্রতি অণু পাইরুভিক অ্যাসিড পর্যায়ক্রমিক বিক্রিয়া শেষে 2 কার্বন বিশিষ্ট 1 অণু অ্যাসিটাইল কোএনজাইমে 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু NADH2 উৎপন্ন করবে। তাহলে দেখো, আসলে এই ব্যাপারগুলাকে আমি একটু দেখো তোমাদের জন্য সরল করে দিচ্ছি, ঠিক আছে। সরল করে দিচ্ছি কিভাবে? দেখো, আমরা আসলে কি পড়তে চাচ্ছি? সবাত শ্বসন। সবাত শ্বসন। আচ্ছা, তো সবাত শ্বসনের 1 নাম্বার যে ধাপ,
তার নাম হলো গ্লাইকোলাইসিস। তো গ্লাইকোলাইসিসে আমি কি বলছি, এখানে গ্লুকোজ ভেঙে যাবে। তো গ্লুকোজ কি জিনিস, C6H12O6, এটা ভাঙলে কি পাওয়া যাবে, পাইরুভিক অ্যাসিড C3H4O3। তবে গ্লুকোজ যেহেতু 6 কার্বন বিশিষ্ট, তাহলে পাইরুভিক অ্যাসিড হচ্ছে কি 2 কার্বন বিশিষ্ট, মানে 2 অণু পাওয়া যাবে। এটা 3 কার্বন বিশিষ্ট, এই জন্য 2 অণু। আচ্ছা, এবার আসি, আর এখানে আমি কি কি পাবো। আরেকটা কথা, এই প্রক্রিয়া কোথায় হবে, এটা হবে সাইটোপ্লাজমে, এবং এটা সবাত এবং অবাত উভয় শোষণের প্রথম ধাপ। এখানে কি পাওয়া যাবে, আমি এভাবে মনে রাখতে বলছি, 4G, মানে 4টা এটিপি। গ্লাইকোলাইসিসে 4টা এটিপি, তার মধ্যে আবার আমাকে 2টা বাদ দিয়ে দিতে হবে, 2 এটিপি মাইনাস করে দাও, তাহলে নিট এটিপি হচ্ছে 2টা, প্লাস 2টা NADH2। ঠিক আছে, এখন খেয়াল করো, 2 এটিপি সরাসরি প্লাস একটা NADH2 মানে 3টা এটিপি, তাহলে 2টা NADH2 মানে 6টা এটিপি, তাহলে 6 আর 2 মিলে কত হয়, 8। তাহলে গ্লাইকোলাইসিসের দেখো ফাইনালি আমরা 8টা এটিপি পেয়ে গেলাম। এর পরের যে স্টেপটা, সেটা হচ্ছে দেখো নাম্বার 2, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি। অ্যাসিটাইল কোয়ে, কোএনজাইম এ সৃষ্টি। তো অ্যাসিটাইল কোয়ে, এখানে কার্বন থাকে 2টা, কয় কার্বন থাকে, 2 কার্বন। তাহলে দেখো আমি ওখানে কি পাইছিলাম, C3H4O3, পাইরুভিক অ্যাসিড পাইছিলাম, মানে গ্লাইকোলাইসিস এর শেষে পাইরুভিক অ্যাসিড C3H4O3। তো এটার কার্বন কয়টা, 3টা। আমি এখান থেকে 2 কার্বনে আসতে চাচ্ছি, তাহলে একটা কার্বন মাইনাস করতে হবে, অর্থাৎ আমাকে একটা কার্বন ডাই অক্সাইড বাদ দিতে হবে। বাদ দিলে আমি অ্যাসিটাইল কোয়ে পেয়ে যাব, অ্যাসিটাইল কোয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে, এই ধাপে কি পাওয়া যাবে, এই ধাপে 1 অণু কার্বন ডাই অক্সাইড, তারপরে 1 অণু অ্যাসিটাইল কোয়ে, আর একটা NADH2 পাওয়া যাবে, একটা। ঠিক আছে, একটা NADH2 পাওয়া যাবে। এখন বিষয়টা হচ্ছে কি, দেখো পাইরুভিক অ্যাসিড তো 2 অণু ছিল, তাহলে পাইরুভিক অ্যাসিড যদি 2 অণু হয়, এগুলাও সব ডাবল হয়ে যাবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডও 2 অণু, অ্যাসিটাইল কোয়ে সেটাও 2 অণু, NADH2 2 অণু। তো NADH2 2 অণু মানে কি, 6টা এটিপি, তাহলে এটার নেট উৎপাদন হচ্ছে 6টা এটিপি। কথা ক্লিয়ার? আশা রাখি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। তো এখানে দেখো শেষমেশ এই কথাবার্তাগুলাই বলা হয়েছে, যে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে আমরা 2 অণু অ্যাসিটাইল কোয়ে পাবো, 2 অণু কার্বন ডাই অক্সাইড, আর 2 অণু NADH2 পাবো। আর এই ধাপটা কোথায় হবে, এটা অবশ্যই মাইটোকন্ড্রিয়াতে হবে। ঠিক আছে, এবং এটা মাইটোকন্ড্রিয়ার কোথায়, এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে। তোমরা যখন মাইটোকন্ড্রিয়ার গঠন পড়ছো, তখন অবশ্যই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স, স্ট্রোমা, এগুলা সম্পর্কে তোমরা পড়ছো। তাহলে দেখো শেষমেশ কি দাঁড়াচ্ছে, প্রথম যে ধাপ, এখানে 8টা এটিপি পাইলাম, আর শেষ যে ধাপ, সেখানে হচ্ছে কি 6টা এটিপি পেলাম। এরপরের যে ধাপ দেখো 3 নাম্বার যেটা, এটা হলো ক্রেবস সাইকেল। ঠিক আছে, ক্রেবস চক্র। তো এই প্রক্রিয়াটা কে আবিষ্কার করছে, ক্রেবস আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে এটাকে ক্রেবস চক্র বলা হয়। আর এই পর্যায়ে অ্যাসিটাইল কোয়েটা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে, মাইটোকন্ড্রিয়াতে। এই চক্রের সকল বিক্রিয়ায় মাইটোকন্ড্রিয়াতে হবে, এবং এই চক্রে 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP উৎপন্ন হবে। দেখো তাহলে এই ইনফরমেশন গুলো একটু তোমাকে মাথায় রাখতে হবে, যে এইখানে তো তোমাদের যখন তোমরা উচ্চ মাধ্যমিক লেভেলে পড়বা বা ইন্টারমিডিয়েট লেভেলে পড়বা, সেক্ষেত্রে তোমরা দেখবা যে কিভাবে আসলে এই 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 3 অণু NADH2, 1 অণু FADH2 এবং 1 অণু GTP পাওয়া যায়। তো তোমাদের বইতে এটা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয় নাই, তোমরা শুধুমাত্র জাস্ট এই স্টেপটা মনে রাখো, যে আমার 3 নাম্বার যে ধাপ যেটা ক্রেবস সাইকেল। তো কথা হলো সি 3 নাম্বার অক্ষর, তো এজন্য এটা 3 নাম্বার ধাপ। তো এখানে আমি কি পাবো, আমার অ্যাসিটাইল কোয়ে
এক অণু অ্যাসিটাইল কোয়ে, সেখান থেকে কি পাওয়া যায়, সেখান থেকে হচ্ছে 2 অণু কার্বন ডাই অক্সাইড, 2 অণু কার্বন ডাই অক্সাইড, তাহলে কার্বন ডাই অক্সাইড হচ্ছে 2 অণু প্লাস FADH2, NADH2 হচ্ছে 3 অণু, NADH2 হচ্ছে 3 অণু, 3 অণু NADH2 পাওয়া যায়, 1 অণু FADH2 পাওয়া যায়, আর 1 অণু GTP পাওয়া যায়। ক্লিয়ার? তাহলে তোমরা সহজে এভাবে মনে রাখবা যে GTP একটা, FADH2 যেটা সেটাও একটা, NADH2 তিনটা, কিন্তু কার্বন ডাই অক্সাইড হচ্ছে 2টা। ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড কয়টা? 2টা। সহজে দেখো এইভাবে মনে রাখা যায় যে অ্যাসিটাইল কোয়ে, সেখানে কার্বন কয়টা? 2টা। তো ওখান থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড আসবে, আর বাকিগুলা হচ্ছে শক্তি, একটা জিটিপি, একটা FADH2, আর তিনটা হচ্ছে NADH2। তাহলে এখন আমার অ্যাসিটাইল কোয়ে তো ছিল 2 অণু, তাহলে 1 অণু থেকে যদি এগুলা পাওয়া যায়, 2 অণু থেকে কিন্তু এগুলা ডাবল পাওয়া যাবে, অর্থাৎ 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2 এবং 2 অণু জিটিপি। ক্লিয়ার? এখন দেখো আমরা যদি শক্তির হিসাবটা বোঝার চেষ্টা করি, আমাদের 3 নম্বর ধাপ যেটা ক্রেবস সাইকেল। তো ক্রেবস সাইকেল যেটা, এখানে কি কি পাওয়া যায়, কি বললাম, এখানে হচ্ছে 1 অণু অ্যাসিটাইল কোয়ে, এখান থেকে কে আসবে, 2 অণু কার্বন ডাই অক্সাইড আসবে প্লাস একটা জিটিপি, একটা FADH2, আর তিনটা হচ্ছে NADH2। ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। 2 অণু কার্বন ডাই অক্সাইড, একটা জিটিপি, একটা FADH2, তিনটা NADH2। এখন খেয়াল করো, অ্যাসিটাইল কোয়ে তো 2 অণু ছিল, তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 4 অণু কার্বন ডাই অক্সাইড, 2টা জিটিপি, 2টা FADH2, আর হচ্ছে 3টা NADH2 পাওয়া যাবে। তো দেখো 2 জিটিপি মানে 2 এটিপি, ঠিক আছে, 2 FADH2 মানে 4 এটিপি, কারণ একটা FADH2 তে 2টা এটিপি হয়, আর একটা NADH2 তে 3টা এটিপি, মানে হচ্ছে 9টা এটিপি। তোমরা এটা মনে রাখবা, 1 GTP equal 1 ATP, 1 FADH2 equal 2 ATP, 1 NADH2 equal 3 ATP। তাহলে মোটামুটি আমরা এখানে কয়টা এটিপি পাচ্ছি, 9 আর 4 হলো 13, 13 আর 2 হচ্ছে 15টা। ঠিক আছে? এটা মাথায় রাখবা। একটা NADH2 তে হচ্ছে 3টা, তাইলে 3 NADH2 তে কয়টা হবে, 9টা। এখন খেয়াল করো, আমরা 1 জিটিপি থেকে কি পাইছি, 2 জিটিপি, মানে যখন 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 1 জিটিপি, তাহলে 2 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 2 জিটিপি, আর 1 অণু অ্যাসিটাইল কোয়ে থেকে 1 FADH2, তাহলে 2 অণু থেকে হচ্ছে 2 FADH2, আর NADH2 তাইলে কয়টা হবে, 6টা। তাহলে 6, 3, 6, 18, সব মিলায়া দেখো আমার কত চলে আসতেছে, 2 প্লাস 4 প্লাস 18, অর্থাৎ 24টা এটিপি। কথা ক্লিয়ার? ওকে। তাইলে দেখো আমরা ফাইনালি এরকম একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি যে আমাদের সবাত শোষণের যে স্টেপ গুলা ছিল, নাম্বার 1 এটা হচ্ছে গ্লাইকোলাইসিস। আমরা দেখছিলাম যে এখানে টোটাল ছিল হচ্ছে 8টা এটিপি, 8টা। নাম্বার 2 অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এটাতে হচ্ছে কয়টা, 6টা, 6 এটিপি। আর ক্রেবস সাইকেল যেটা, এটাতে হচ্ছে 24টা, তাহলে সব মিলায় কয়টা হয়, 38টা। ঠিক আছে? এটা মনে রাখবা। তাইলে দেখো এবার যদি আমরা চলে আসি, উল্লেখ্য প্রাণী কোষের ক্রেবস চক্রে কখনো কখনো জিটিপি এর পরিবর্তে সরাসরি এটিপি উৎপন্ন হতে পারে।
তাহলে সরাসরি এটিপি উৎপন্ন হতে পারে কার ক্ষেত্রে? প্রাণী কোষের ক্ষেত্রে, নট উদ্ভিদ কোষ। জিটিপি মানে হচ্ছে গুয়ানোসিন ট্রাইফসফেট, এটিপি মানে হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, জিটিপি মানে কি? গুয়ানোসিন ট্রাইফসফেট। এটা মনে রাখবা। তো বলা হচ্ছে সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এই চক্রে জিটিপি এর পরিবর্তে সব সময়ই এটিপি উৎপন্ন হয়। ঠিক আছে। পরবর্তী ধাপ ইলেকট্রন প্রবাহ তন্ত্রে যেহেতু এক অণু জিটিপি এর সমতুল্য হিসেবে এক অণু এটিপি উৎপন্ন হয়, সেহেতু এই পার্থক্যটি ক্রেবস চক্র থেকে উৎসারিত মোট শক্তির পরিমাণে কোনো তারতম্য ঘটায় না। মানে সহজ কথায় তুমি জিটিপি বলো আর এটিপি বলো, এক অণু জিটিপি মানেই হচ্ছে এক অণু এটিপি। ঠিক আছে, তাইলে মোট এটিপির হিসাবে কি কোনো হেরফের হবে না। এবার আমরা চলে আসব ইলেকট্রন প্রবাহ তন্ত্র। উপরোক্ত তিনটি ধাপে যে NADH2 তারপর হচ্ছে FADH2 উৎপন্ন হয়, এই ধাপে সেগুলা জারিত হয়ে এটিপি, পানি এবং উচ্চ শক্তির ইলেকট্রন এবং প্রোটন উৎপন্ন হয়। অর্থাৎ দেখো, এই যে NADH2 এবং FADH2 এইগুলা হচ্ছে এখন জারিত হবে, জারিত হয়ে তারপর এটিপি উৎপন্ন করবে। কিন্তু আমরা কিন্তু আমরা দেখো যেগুলা সরাসরি এটিপি পেয়ে গেছি সেগুলাতে কিন্তু আহ আমাদের আর কি সেগুলা তো আমরা সরাসরি পেয়ে গেছি। কিন্তু আমরা তখন বলছিলাম যে অননো NADH2 মানে হচ্ছে 3টা এটিপি, তারপরে অনএনও FADH2 মানে 2টা এটিপি। এটা কিন্তু আমরা জারিত হওয়ার পরে পাই, এবং সেটা কোন ধাপে? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ধাপটাতে। এটা মাথায় রাখবা। আচ্ছা, তো বলা হচ্ছে ইলেকট্রন প্রবাহ তন্ত্রের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যে শক্তি প্রদান করে সেই শক্তি এটিপি তৈরিতে ব্যবহৃত হয়। ইলেকট্রন প্রবাহ তন্ত্র মাইটোকন্ড্রিয়ায় সংগঠিত হয়। কোথায় সংগঠিত হয়? মাইটোকন্ড্রিয়ায়। কাজেই তোমরা দেখতে পাচ্ছ সবাত শ্বসন প্রক্রিয়ায় এক অণু গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে সর্বমোট 6 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু পানি এবং হচ্ছে 38টি এটিপি উৎপন্ন করে, যেটা আমরা নিচের চার্টে দেখতে পাবো। তো দেখো, আমরা আসলে এই জিনিসগুলো পড়ে আসছি, আবার একটু রিভিউ করি যে গ্লাইকোলাইসিস এই প্রক্রিয়ায় কি হচ্ছে। এই প্রক্রিয়া শেষে 2 অণু পাইরুভিক অ্যাসিড এবং 2 অণু NADH2 পাচ্ছি, আর 4টা এটিপি। তো দেখো, 2 অণু NADH2 মানে হচ্ছে 6টা এটিপি। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে on NADH2 ইকুয়াল 3 এটিপি। ঠিক আছে, আর 4 এটিপির থেকে 2টা খরচ হয়ে যায়, তাহলে 2 অণু এটিপি থাকে, তাহলে মোট থাকে হচ্ছে 8টা এটিপি, যেটা আমি আগেই দেখাইছি। এরপরে খেয়াল করো, আমরা যেখানে ছিলাম অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এটাতে আমরা কি পাই? 2 অণু কার্বন ডাই অক্সাইড এবং হচ্ছে 2 অণু NADH2। তাহলে 1 অণু NADH2 মানে 3টা এটিপি, আর 2 অণু NADH2 এটা অর্থ হচ্ছে 6টা এটিপি। এরপরে চলে আসো ক্রেবস চক্র। এখানে হচ্ছে আমরা 4 অণু কার্বন ডাই অক্সাইড, 6 অণু NADH2 মানে হচ্ছে 18 এটিপি, 2 অণু FADH2 মানে 4 এটিপি, আর 2 অণু GTP মানে হচ্ছে 2 এটিপি। অর্থাৎ সর্বমোট আমরা হচ্ছে 38 অণু এটিপি পাচ্ছি এবং 6টা কার্বন ডাই অক্সাইড। তো আমরা অবশ্যই এগুলা মনে রাখবো যে অণু NADH প্লাস H প্লাস বা NADH2 হচ্ছে 3 অণু এটিপি, অণু FADH2 ইকুয়াল 2 অণু এটিপি এবং অণু GTP ইকুয়াল অণু এটিপি। আচ্ছা, তো আমরা দেখো সবাত শোষণ যে প্রক্রিয়াটা, এটা আমরা শেষ করে ফেলছি। এবার আমরা চলে আসতে পারি অবাধ শ্বসনের সংক্ষিপ্ত বর্ণনা এটার মধ্যে। তো অবাধ শ্বসন এটা হচ্ছে 2টা ধাপে হয়ে থাকে। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। দেখো, এখানে কিন্তু বলা হয় নাই গ্লুকোজের সম্পূর্ণ জারণ, এটা হলো কি? গ্লুকোজের অসম্পূর্ণ জারণ। এই ধাপে 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড পাওয়া যাবে, তারপরে কি 4 অণু এটিপি, যার মধ্যে 2 অণু হচ্ছে ব্যবহার হয়ে যাবে এবং 2 অণু NADH2 উৎপন্ন হবে। অর্থাৎ আপাত দৃষ্টিতে এই পর্যন্ত বিক্রিয়া সবাত শ্বসনের গ্লাইকোলাইসিসের অনুরূপ। তবে উৎপন্ন পাইরুভিক অ্যাসিড পরবর্তী ধাপে বিজারিত হয়ে যাবে। তাহলে দেখো, পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি এটা কি সবাত শ্বসনের মতোই ছিল। পরের ধাপে কি করা হচ্ছে যে দেখো, পাইরুভিক অ্যাসিডের বিজারণ। পাইরুভিক অ্যাসিডের সংকেত কি? CH3COCOH, এটা হচ্ছে পাইরুভিক অ্যাসিড।
তো তোমরা এটা মনে রাখবা যে অ্যালকোহল এটাকে যদি আমরা জারিত করি তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়, আর অ্যালডিহাইড এটাকে যদি আমরা জারিত করি তাহলে অ্যাসিড পাওয়া যায়। আবার উল্টা কথায় অ্যাসিডকে যদি বিজারিত করি তাহলে অ্যালডিহাইড পাওয়া যায়, আর অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল পাওয়া যায়। এটা জৈব রসায়নের ধারাবাহিক বিক্রিয়া, তোমরা আপাতত মনে রাখো। তো তাইলে আমরা যদি অ্যাসিডকে বিজারিত করি তাহলে অবশ্যই অ্যালডিহাইড পাওয়া যাবে, আর অ্যালডিহাইডকে বিজারিত করলে অ্যালকোহল পাওয়া যাবে। তাহলে বলা হচ্ছে সাইটোপ্লাজমে অবস্থিত এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড বিজারিত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে এবং ইথাইল অ্যালকোহল তৈরি করবে। ওই যে বললাম অ্যালকোহল পাওয়া যাবে, অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করবে। এক্ষেত্রে গ্লাইকোলাইসিসে উৎপন্ন বিজারিত এনএডি অর্থাৎ NADH+H+ জারিত হয়ে যে ইলেকট্রন, প্রোটন এবং শক্তি নির্গত করে তা ব্যবহৃত হয় পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড বা ক্ষেত্র বিশেষে ইথানল উৎপাদনের জন্য। অন্যদিকে অক্সিজেনের অভাবে তখন অক্সিডেটিভ ফসফোরাইলেশনও চলে না, তাই অবাধ শোষণের ক্ষেত্রে এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে নিট মাত্র 2 অণু এটিপি পাওয়া যায়। এই যে দেখো আমরা বলছিলাম যে এখানে হচ্ছে 4টা এটিপি, যার মধ্যে আবার 2টা খরচ হয়ে যায়, আর 2 অণু NADH2 পাওয়া যায়। তবে NADH2 থেকে যে শক্তিটা আসবে সেটা আবার কিসে ব্যয় হবে? ওই ইথানল বা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপাদনে। তাহলে এখানে নিট এটিপি কয়টা? নিট এটিপি হচ্ছে 2 অণু। তাহলে দেখো আমরা সবাধ শোষণ এবং অবাধ শোষণ দুটোর মধ্যে একটা বিগ ডিফারেন্স পেলাম। সেটা হচ্ছে সবাধ শোষণ প্রক্রিয়া শেষে মোট এটিপি পাওয়া যায় 38টা, আর অবাধ শোষণ প্রক্রিয়া শেষে মোট এটিপি পাওয়া যায় হচ্ছে 2টা। আচ্ছা, এবার আমরা চলে আসব শ্বসনের প্রভাবকের মধ্যে। কি কি প্রভাবক আছে? একটা হচ্ছে দেখো বাহ্যিক প্রভাবক এবং আরেকটা অভ্যন্তরীণ প্রভাবক। বাহ্যিক প্রভাবকের মধ্যে হচ্ছে তাপমাত্রা। তো সালোক সংশ্লেষণের অপটিমাম টেম্পারেচার ছিল 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তবে শ্বসনের ক্ষেত্রে দেখো এটা 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবা। অর্থাৎ 20 ডিগ্রির নিচে এবং 45 ডিগ্রির উপরে শ্বসন হার কমে যায়। এই জন্য এটার উত্তম তাপমাত্রা বা অপটিমাম টেম্পারেচার 20 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। এবার অক্সিজেন আরেকটা প্রভাবক। সবাধ শোষণে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। কাজেই অক্সিজেনের অভাবে সবাধ শোষণ কোনো ক্রমেই চলতে পারে না। অক্সিজেনের উপস্থিতি অবশ্যই আবশ্যক। এবার চলে আসো পানি। পরিমিত পানি সরবরাহ শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে, কিন্তু অত্যন্ত কম কিংবা অতিরিক্ত পানির উপস্থিতিতে শ্বসন প্রক্রিয়া ব্যাহত হয়। অর্থাৎ এটা অপটিমাম পরিমাণে থাকতে হবে, কম থাকলেও হবে না, আবার কি বেশি থাকলেও হবে না। আলো। শ্বসন কার্যে আলোর প্রয়োজন পড়ে না সত্যি, কিন্তু দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা সহজ হয় বলে শ্বসন হার একটু বেড়ে যায়। অর্থাৎ আলোর উপস্থিতিতে যেটা হয়, পত্ররন্ধ্র খোলা থাকে এবং অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করা সহজ হয়। বাতাসে যদি কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব বাড়ে তাহলে শ্বসন হার কমে যাবে। কার্বন ডাই অক্সাইড যদি বাড়ে শ্বসন হার কমে যাবে, এটা মনে রাখবা। এবার আসি অভ্যন্তরীণ প্রভাবক। প্রথমত হচ্ছে খাদ্যদ্রব্য। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য ভেঙে শক্তি, পানি এবং কার্বন ডাই অক্সাইড নির্গত করে, তাই কোষে খাদ্যদ্রব্যের পরিমাণ এবং ধরন এটা শ্বসন হার নিয়ন্ত্রণ করবে। একটা হচ্ছে এনজাইম। শ্বসন প্রক্রিয়ায় অনেক ধরনের এনজাইম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তাহলে এনজাইম যদি কম থাকে শ্বসন হার কমে যাবে, সহজ হিসাব। তাহলে এনজাইমের সাথে শ্বসন হার এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক। এনজাইম যদি কম হয় শ্বসন হার কমে যাবে। এবার আসি কোষের বয়স। অল্প বয়স্ক কোষে, বিশেষ করে ভাজক কোষে, মানে যে কোষগুলা বারবার বিভাজিত হচ্ছে, এই সমস্ত কোষে প্রোটোপ্লাজম বেশি থাকে বলে সেখানে বয়স্ক কোষ থেকে শ্বসনের হার বেশি হয়। অজৈব লবণ। কোনো লবণ শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করলেও কোষের সুষ্ঠু ও স্বাভাবিক কাজের জন্য এবং স্বাভাবিক শ্বসন প্রক্রিয়া পরিচালনার জন্য কোষের ভেতরে অজৈব লবণ থাকতে হয়। আর একটা হচ্ছে কোষ মধ্যস্থ পানি। বিভিন্ন শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এবং এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানির প্রয়োজন।
এবার আসি আমরা শ্বসনের গুরুত্বের মধ্যে। শ্বসন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি দিয়ে জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কাজকর্ম পরিচালিত হয়। শ্বসনে নির্গত কার্বন ডাই অক্সাইড জীবের প্রধান খাদ্য শর্করা উৎপন্নের জন্য সালোক সংশ্লেষণে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়া উদ্ভিদে খনিজ লবণ পরিশোষণে সাহায্য করে, যা পরোক্ষভাবে উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য জৈবিক প্রক্রিয়া চালু রাখে। কোষ বিভাজনের প্রয়োজনীয় শক্তি ও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়া থেকে আসে। তাই বলা যেতে পারে এই প্রক্রিয়া জীবের দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। এ প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার এবং জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করার মাধ্যমে জীবনের অন্যান্য জৈবিক কাজেও সহায়তা করে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যারা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। দেখো, অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হলো অবাধ শ্বসন। অবাধ মানে বাতাসের অনুপস্থিতিতে। এই প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়। ইথাইল অ্যালকোহল বা হচ্ছে ইথানল C2H5OH, যা বিভিন্ন শিল্পে ব্যবহৃত হয়। ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এ প্রক্রিয়ায়, এই যে ল্যাকটিক অ্যাসিড হচ্ছে এটা, দেখো, ল্যাকটিক অ্যাসিড ফার্মেন্টেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় দই, পনির ইত্যাদি উৎপাদিত হয়। রুটি তৈরিতে এই প্রক্রিয়া ব্যবহৃত হয়। ইস্টের অবাধ শোষণের ফলে অ্যালকোহল এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের চাপে রুটি ফুলে গিয়ে ভেতরে ফাঁপা হয়। তাহলে তোমরা বুঝতেই পারতেছ যে সবাধ শোষণ এবং অবাধ শোষণ কতটা গুরুত্বপূর্ণ। তো ভাইয়া আপুরা, এরই মাধ্যমে আমাদের আজকের লেকচারটা শেষ হলো। আশা রাখি তোমরা যদি এই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে জীবনী শক্তি চ্যাপ্টার থেকে যে প্রশ্নই পরীক্ষায় করা হোক না কেন, তুমি সহজে অ্যান্সার করে আসতে পারবা। তো তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এবং তোমরা যদি এই ভিডিওর কোনো অংশ বুঝতে তোমাদের অসুবিধা হয়, তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবা। আমরা আবার চেষ্টা করব ওই অংশটা তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। সবার জন্য অনেক অনেক শুভকামনা।